জনাব মোহাম্মদ আব্দুস সামাদ, মাননীয় চেয়ারপারসন বোর্ড অফ ডিরেক্টর সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ও সিনিয়র সচিব PRL গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। উপস্থিত আছেন AZM সাখাওয়াত হোসেন, ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ গোলাম ফারুক, পরিচালক বাস্তবায়ন ও কর্মসূচি মান উন্নয়ন মহোদয়। উপস্থিত আছেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, ময়মনসিংহ অঞ্চলের আঞ্চলিক পরিচালক মহোদয়। এছাড়াও উপস্থিত আছেন ময়মনসিংহ জেলা ও আঞ্চলিক অফিসের সহকর্মীবৃন্দ, NGCS সদস্যবৃন্দ এবং উপস্থিত সাংবাদিক ও সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা অনেক আনন্দিত। সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান স্যার শত ব্যস্ততার মাঝেও ময়মনসিংহ নতুন জীবন কমিউনিটি সোসাইটি অফিস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। সেজন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের জন্য এই দিনটি স্মরণীয় হয়ে থাকবে। আমরা আরও আনন্দিত যে একই সাথে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক স্যারও আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। একই সাথে দুজন স্যারকে পেয়ে আমরা নিজেদেরকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। এ পর্যায়ে আমরা স্যারদেরকে ফুল দিয়ে বরণ করে নিব। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি চেয়ারম্যান স্যারকে বরণ করার জন্য NGDCS এর সভাপতি আনোয়ারা আপাকে অনুরোধ করছি। এ পর্যায়ে আমাদের আজকের অনুষ্ঠানের সভাপতি আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য NGDCS এর ক্যাশিয়ার লাকিকে অনুরোধ করছি। পর্যায়ে আমাদের সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক বাস্তবায়ন ও মান উন্নয়ন কর্মসূচি স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য NGDCS এর স্যাকের আহ্বায়ক রুমাকে অনুরোধ করছি। অঞ্চলের সুযোগ্য আঞ্চলিক পরিচালক স্যারকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি ক্রয় কমিটির আহ্বায়ক রুকসানাকে। এ পর্যায়ে পবিত্র কোরআন তেলাওয়াত পাঠ করবেন আমাদের ময়মনসিংহ অঞ্চলের রিজনাল অফিসার MIS মোহাম্মদ আমিনুর রহমান। ওনাকে অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب صدق الله العظيم السلام عليكم। অনুষ্ঠানের এ পর্যায়ে আমরা নতুন জীবন কমিউনিটি সোসাইটির সভাপতিকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের প্রধান অতিথি SDF এর চেয়ারম্যান স্যার। সভাপতি হিসেবে উপস্থিত আছেন আমাদের MD মহোদয় স্যার। আরও উপস্থিত আছেন ঢাকা থেকে আগত ডাইরেক্টর IPKB স্যার। উপস্থিত আছেন আমাদের আঞ্চলিক পরিচালক মহোদয় স্যার। আরও উপস্থিত আছেন আমার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ম্যাডাম, আরও জেলা টিম। আরও উপস্থিত আছেন আমার নতুন জীবন কমিউনিটি সোসাইটি নেতৃবৃন্দ। সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। স্যার, গ্রাম পর্যায়ে প্রাথমিক সংগঠনগুলো নিয়ে আমরা যে
সংগঠন ক্লাস্টার ও জেলা পর্যায়ে যে সংগঠন তৈরি করেছি এটাই হলো স্যার এনজিসিএস। এনজিসিএসের মূল উদ্দেশ্য হলো বৃহত্তর প্রয়োজনে একটি স্বয়ংসম্পূর্ণ ও আত্মনির্ভরশীল সংগঠন গড়ে তোলা, দরিদ্র ও অতিদরিদ্রদের অর্থনৈতিক ও সামাজিকভাবে উন্নয়ন করা, টেকসই সংগঠন গড়ে তোলা, উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করা এবং নেতৃত্বের প্রসার ঘটানো। এই উদ্দেশ্যের লক্ষ্যে আমরা নেতৃত্বের প্রসারিত হচ্ছি। যেমন স্যার আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারছি, এমনকি বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ স্থাপন করে সেবা নিশ্চিত করতে পারি। এ পর্যায়ে নতুন জীবন কমিউনিটি সোসাইটির অগ্রগতি এক নজরে উপস্থাপন করার জন্য এনজিডিসিএস এর ক্যাশিয়ার লাকিকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আমি মোসাম্মদ লাভলি আক্তার লাকি, ময়মনসিংহ নতুন জীবন কমিউনিটি সোসাইটির নির্বাহী কমিটির ক্যাশিয়ার। আজকে আমাদের মার্কেট প্লেস ডেভেলপমেন্ট এনজিডিসিএস এর ভবন নির্মাণ ভিত্তিবস্তুর স্থাপনের অনুষ্ঠানে আমাদের এসডিএফ থেকে আগত চেয়ারম্যান স্যার ও এমডি স্যার এবং ডিরেক্টর আইপিকিউডির স্যার এবং আমাদের ময়মনসিংহ জেলার আঞ্চলিক পরিচালক মহোদয় স্যার, জেলার কোঅর্ডিনেটর আপা ও জেলা টিম এবং আমাদের বিভিন্ন পর্যায়ের ক্লাস্টার ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সকলকে জানাই আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। আজকে আমি আমাদের ময়মনসিংহ নতুন জীবন কমিউনিটি সোসাইটির কিছু সংক্ষিপ্ত বক্তব্য বলবো। আমাদের ক্লাস্টারের আমাদের জেলায় এসআইপিপিতে গ্রাম হচ্ছে এসআইপিপিতে 6টি ক্লাস্টার এবং এনজিএলআইপিতে 6টি ক্লাস্টার, মোট আমাদের 12টি ক্লাস্টার। এনজিএলআইপিতে আমাদের সদস্য সংখ্যা 32,162 জন এবং এসআইপিপিতে সদস্য সংখ্যা 27,858 জন, মোট আমাদের সদস্য সংখ্যা 60,020 জন। আমাদের 6টি ক্লাস্টারে গ্রাম সংখ্যা 179টি এবং আমাদের 6টি ক্লাস্টারের এনজিএলআইপির গ্রাম সংখ্যা 180টি এবং এসআইপিপির 179টি, মোট আমাদের 359টি গ্রাম সংখ্যা। আইডিএফ থেকে আমরা 1,75,74,200 টাকা ফান্ড পেয়ে আমরা বিভিন্ন কমিটির প্রশিক্ষণ করিয়েছি এবং অফিসের জন্য বিভিন্ন মালামাল কিনেছি, স্টাফ নিয়োগ করেছি, উৎপাদনকারী দলের প্রশিক্ষণ করেছি, সঞ্চয় ঋণ কার্যক্রম দলের প্রশিক্ষণ করিয়েছি। আমরা বিএসএফ থেকে 56,20,000 টাকা ফান্ড পেয়ে যুবদের দক্ষতা উন্নয়ন, যুবদের কর্মসংস্থানের মাধ্যমে যোগাযোগ করে প্রশিক্ষণের ব্যবস্থা করেছি। এনজিসিএস এর নেতাদের বিভিন্ন পর্যায়ে প্রশিক্ষণ করিয়েছি। উৎপাদনকারী দলের বিভিন্ন আইজিএ প্রশিক্ষণ বাড়িয়ে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান স্থাপনের মাধ্যমে বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠান থেকে সেবা গ্রহণ নিশ্চিত করেছি। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেবা নিশ্চিত করেছি। আমাদের গ্রাম সংগঠনগুলোকে টেকসই ও মজবুত করার জন্য নেতৃত্বের বিকাশ ঘটিয়েছি। গ্রামে ক্যাফ ও গেডিং সম্পূর্ণ করেছি। আমাদের মোট সিপি 712 জন। আমরা এই সিপিদেরকে বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলে বিভিন্ন গ্রাম পর্যায়ে বিভিন্ন ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি। সেখান থেকে আমাদের এনজিডিসিএসে কিছু লাভ আসতেছে। আর আমাদের এনজিডিসিএসে আমরা এফডিআর করেছি 59 লাখ টাকা। আমাদের মার্কেটাইল ব্যাংকে হচ্ছে 29 লাখ টাকা আর আইএফআইসি ব্যাংকে হচ্ছে আমাদের 30 লাখ টাকা। আমাদের মার্কেটাইল ব্যাংকে আমাদের লাভ আসছে 2,32,000 টাকা লাভ আসছে এক বছরের। পিআইএফ থেকে আমরা
1,54,19,560 টাকা ফান্ড পেয়েছি। মানসম্মত উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে আমাদের জেলায় এই টাকাগুলো দিয়ে আমরা যে কাজগুলো করছি। উৎপাদন বৃদ্ধি পেয়েছে, আমরা মিনি খামার করেছি, আধুনিক পদ্ধতিতে উৎপাদন করতেছি, বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেবা নিশ্চিত করেছি। আমরা অনেক অতি দরিদ্র সদস্য, এখন আমরা দরিদ্রতে আসছি, দরিদ্র থেকে মধ্যবিত্ততে রূপান্তরিত হচ্ছি। আমাদের পিএসএফ এর একটা ভবিষ্যৎ পরিকল্পনা, আমরা পিএসএফ এর টাকা পেয়ে আমরা যা করব, দুর্বল গ্রামে সহায়তা দিব, দুর্বল যুবদের কর্মসংস্থানের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেবা গ্রহণ করব। উৎপাদনকারী দলের পণ্য কম মূল্যে এনে আমরা উৎপাদিত পণ্য ন্যায্য মূল্যে বিক্রি করব। বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ করে সেবা নিশ্চিত করব। ইনোভেশনাল ফান্ড, আমরা একটা ইনোভেশনাল ফান্ডের পরিকল্পনা করেছি। আমাদের এটার নাম হলো ময়মনসিংহ নতুন জীবন এগ্রো খামার। আমরা এখানে গরু পালন, গরু মোটাতাজাকরণ, গাভী পালন, সবজি চাষ এবং গাছ চাষ করব। এতক্ষণ ধৈর্য সহকারে আমার সংক্ষিপ্ত কথাগুলো শোনার জন্য স্যারদেরকে ধন্যবাদ। এবং স্যার, আপনারা করোনাকালীন সময়ে আমাদের মাঝে এত ব্যস্ততার মাঝেও এত মূল্যবান সময় দেওয়ার জন্য স্যারদেরকে অনেক অনেক ধন্যবাদ। স্যার, আপনারা আমাদের মাঝে আসবেন, এভাবে আসলে স্যার আমরা মনে অনেক আনন্দ পাই এবং কাজে আমাদের উৎসাহ বাড়ে। এবং স্যার, আপনারা যদি আমাদের পাশে থাকেন, আরও আমাদের অনেক কাজের সুযোগ করে দেন, তার জন্য এসডিএফকে আমাদের সকলের পক্ষ থেকে আবারও ধন্যবাদ। এই পর্যায়ে আমি ময়মনসিংহ অঞ্চলের সুযোগ্য আঞ্চলিক পরিচালক মহোদয়কে স্বাগত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। ময়মনসিংহ এনজেডিসি কর্তৃক আয়োজিত আজকের মার্কেট প্লেস তথা এনজেডিসিএস ভবনের ভিত্তিপ্রস্তর অনুষ্ঠানে আমাদের মাঝে উপস্থিত আছেন এই ময়মনসিংহ অঞ্চলের সুযোগ্য সন্তান, আমাদের কৃষি ভার্সিটির উজ্জ্বল নক্ষত্র, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সুযোগ্য সিনিয়র সচিব এবং সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এর চেয়ারম্যান মহোদয়। আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ব্যবস্থাপনা পরিচালক, এইচডিএফের ব্যবস্থাপনা পরিচালক, যার নেতৃত্বে গত ৬-৭ বছর হলো এইচডিএফের কর্মকাণ্ড উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং এইচডিএফ বিশ্ব ব্যাংকের কাছে একটা অন্যতম মর্যাদাপূর্ণ একটা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আমাদের পরিচালক আইপিকিউটি মহোদয়, যিনি সার্বক্ষণিক এই প্রোগ্রাম নিয়ে চিন্তা করেন এবং প্রোগ্রামের মান উন্নয়ন কীভাবে করা যেতে পারে সেই বিষয়গুলি আমাদের দিক নির্দেশনা দিয়ে থাকেন। আমাদের মাঝে আরও উপস্থিত আছেন আঞ্চলিক অফিস এবং ময়মনসিংহ জেলা অফিসে হয়তো আগত বিভিন্ন কর্মকর্তাবৃন্দ এবং আরও উপস্থিত আছেন যাদের উদ্দেশ্যে আজকের এই সুন্দর অনুষ্ঠান আমার সেই প্রাণপ্রিয় বোনেরা, যারা বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন ক্লাস্টার থেকে, বিভিন্ন জেলা থেকে কষ্ট করে আপনি করোনাকালীন সময় এসেছেন। সবাইকে এসডিএফ ময়মনসিংহ পক্ষ থেকে অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন আমাদের এসডিএফটা হলো অর্থ মন্ত্রণালয়ের একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং 2001 সাল থেকে আমরা এই গ্রামীণ মানুষের গ্রামীণ যে দরিদ্র অতিদরিদ্র মানুষ আছে তাদের জীবনের কল্যাণে, তাদের জীবনের মান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি। এবং আমরা প্রথম দিকে মাত্র 2টা জেলায় কাজ শুরু করেছিলাম, কিন্তু আমরা এখন 21টা জেলায় আমরা আমাদের এই গ্রামীণ দরিদ্র মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি এবং আমরা এমনভাবে কাজ করে যাচ্ছি যাতে একটা টেকসই সংগঠন তৈরি হয় গ্রাম পর্যায়ে
এবং সেই সংগঠন যাতে পরবর্তীকালে তাদের এই কার্যক্রম ধরে রাখতে পারে। আমার গ্রামের উন্নয়নের জন্য একটা গ্রামে খানা ভিত্তিক 40 থেকে 50, 60, 70 লাখ টাকা আমাদের অনুদান হিসেবে আপনাদেরকে দেওয়া হচ্ছে। যে টাকা দিয়ে আপনারা আপনাদের দক্ষতা বৃদ্ধি করছেন, যেই টাকা দিয়ে আপনারা আপনাদের গ্রামের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্র অবকাঠামো তৈরি করছেন, যে অবকাঠামোর জন্য আমরা আপনাদের উৎপাদিত পণ্য বিভিন্ন বাজারে বিক্রি করতে পারছেন, আপনাদের ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে, বৃদ্ধরা এবং যারা গর্ভবতী মায়েরা তারা বিভিন্ন হাসপাতালে যেতে পারছেন, সেই কাজ করছেন। এবং সেই টাকার একটা উল্লেখযোগ্য অংশ আপনারা রিভলভিং ফান্ড অর্থাৎ ঘূর্ণায়মান তহবিল হিসেবে ব্যবহার করতেছেন, যাতে সেখান থেকে ঋণ নিয়ে আপনারা আপনাদের বিভিন্ন আয় বর্ধনমূলক কর্মকাণ্ড, যেমন গাভী পালন, ছাগল পালন, হাঁস মুরগি পালন, ক্ষুদ্র ব্যবসা, তারপর অটোরিক্সা, তারপরে আপনাদের বিভিন্ন হ্যান্ডিক্রাফটস, এই জাতীয় কাজ করছেন এবং আপনার জীবনের মান উন্নয়ন করে যাচ্ছেন। আমাদের বর্তমানে যে প্রকল্পটি আছে এটা হলো নতুন জীবন লাইভলিহুড ইমপ্রুভমেন্ট প্রজেক্ট। এটা 2015 সালের সেপ্টেম্বর থেকে আমাদের শুরু হয়েছিল এবং আমরা যদিও ময়মনসিংহ অঞ্চলে এটা 2016 সালের জানুয়ারি ফেব্রুয়ারিতে কাজ শুরু করতে পেরেছি আপনাদের সাথে। আমরা প্রায় প্রকল্পের শেষের দিকে। আমাদের এই প্রকল্পটি হলো বাংলাদেশের একটা অন্যতম ব্যতিক্রম প্রকল্প। আমাদের এখানে চেয়ারম্যান মহোদয় আছেন, উনি বিভিন্ন জেলার ডিসি ছিলেন, উনি ইউনো ছিলেন, বিভাগীয় কমিশনার ছিলেন। আমরা জানি বাংলাদেশের যত প্রকল্প হয় সেই প্রকল্পগুলো একটা পর্যায়ে শেষ হয়ে যায় এবং শেষ হয়ে যাওয়ার পরে সেই স্ব ডিপার্টমেন্টের কাছে সেই প্রকল্প হস্তান্তর করা হয়। কিন্তু আমার মনে হয়, আমি যতটুকু জানি, যে এইটা একটা ব্যতিক্রমধর্মী প্রকল্প যেটা আমরা বাস্তবায়ন করছি, যে এই প্রকল্পের সমস্ত কাজ এই জনগণই করে। আমরা সিডিডি অ্যাপ্রোচ কাজ করি, যে অ্যাপ্রোচে সমস্ত কাজকর্ম কমিউনিটি যারা আপনারা আছেন তারা করেন, আমরা এই যে শুধুমাত্র ফ্যাসিলিটি দিয়ে থাকি। এবং সমস্ত কার্যক্রম এবং আমরা গ্রাম পর্যায়ে যে সংগঠন তৈরি করেছি, আমরা ক্লাস্টার পর্যায়ে সংগঠন তৈরি করেছি এবং আমরা অন্য কোনো প্রতিষ্ঠান বা অন্য কোনো ডিপার্টমেন্টের কাছে আমাদের এই প্রকল্প বা কার্যক্রম হ্যান্ড ওভার করবো না। আমরা আপনাদের যারা এই সংগঠন তৈরি করেছি সেই সংগঠনটাতে তারাই তাদের দেখভাল করবে। আমরা এইচডিএফ একটা মায়ের মতো কাজ করে যাচ্ছি। একটা মা যেমন তার সন্তানের জন্ম দেওয়ার পর তার লেখাপড়া করায়, তার আদর যত্ন করে, তাকে বড় করার পরে মা যেমন ধীরে ধীরে অবসরে যায়, বা মা যেমন একটা সংসারের দায়িত্ব থেকে ধীরে ধীরে কমে আসে, ঠিক একইভাবে আমরা আপনাদের সমস্ত কার্যক্রমগুলো আপনাদের দ্বারাই করাচ্ছি। আপনারা ধীরে ধীরে বড় হয়েছেন এবং এক পর্যায়ে আপনারা জানেন যে আমাদের সহযোগিতা কমে যাবে। এবং ইতিমধ্যে আমাদের যে প্রত্যেকটা ক্লাস্টারে আমাদের 8 জন 10 জন স্টাফ ছিল, সেখান থেকে নেমে এসে এটা এখন 2 জন, কোথাও একজন স্টাফ চলে আসছেন। যে আমাদের প্রকল্পের ডিজাইন হলো যে এই কমিউনিটি যারা আছে তাদের থেকে আমরা একটা গ্রাম পর্যায়ের সংগঠন তৈরি করব। গ্রাম পর্যায়ের সংগঠন তৈরি করার পরে আমরা তাদের প্রতিনিধিদের নিয়ে আমরা ক্লাস্টার পর্যায়ের সংগঠন তৈরি করব। ক্লাস্টার পর্যায়ের সংগঠন তৈরি করার পর আমরা জেলা পর্যায়ের সংগঠন করবে। যে সংগঠনগুলো ইন অ্যাবসেন্স অফ এসডিএফ যদি সহজে কমে দেয়, তারা তাদের যে কার্যক্রম সেই কার্যক্রম সুন্দর এবং সুচারুরূপে পরিচালিত করতে পারবে। আমরা অনেকেই জানি যে একটা সংগঠনকে টেকসই করতে হলে 3টা জিনিসের প্রয়োজন। একটা হলো যে সংগঠন, সেই সংগঠনের দক্ষ হতে হবে। একটা সংগঠন কীভাবে রেজলিউশন লিখতে হয়, কীভাবে কার্যক্রম মনিটরিং করতে হয়, কীভাবে ব্যাংক হ্যান্ডেলিং করতে হয়, কীভাবে টাকা পয়সা উত্তোলন করতে হয়, কীভাবে বিতরণ করতে হয়, কীভাবে নিজেদের মর্যাদা করতে হয়। বিভিন্ন এইচডিএফ আপনাদেরকে তহবিলের মাধ্যমে, যেটা আপনারা নিজেরাও বললেন যে আপনাদেরকে আইডিএফ মানে কি সংগঠন তহবিল দেওয়া হয়েছিল, সেই তহবিলের মাধ্যমে আপনারা আপনাদের দক্ষতা বৃদ্ধি করতে পেরেছেন। এবং আমরা এখনও সহজে করে যাচ্ছি যে আপনাদেরকে যাতে আপনাদের দক্ষতা এবং ক্ষমতা বাড়ে, যার ফলে যে আপনারা যেন একটা সংগঠন পরিচালনা করতে পারেন। নাম্বার 2 হলো তহবিল। কেন আমরা যতই বলি যদি অর্থ না থাকে তাহলে এক সময় একটা সংগঠন মুখ থুবড়ে যাবে। এই জন্য আপনারা যেটা বললেন, এই যে ভূতে আপনি 1 কোটি টাকার উপরে আপনারা সংগঠন তহবিল পেয়েছেন, এরপরে আপনারা পারফরমেন্স সাপোর্ট ফান্ড পেয়েছেন, এরপরে আপনারা একটা ইন্টিগ্রেটেড খামার করার জন্য পরিকল্পনা করেছেন। সেখানে হয়তো আমি যতটুকু জেনেছি 30 লক্ষ টাকা আপনার বাজেট করেছেন, যেটার মাধ্যমে একটা স্থায়ী আয়ের ব্যবস্থা হবে। এরপরে আপনাদের এইভাবে আপনারা আয়ের একটা ব্যবস্থা করে দেওয়া, এসডিএফ একটা আয়ের ব্যবস্থা করে দিয়েছে।
আর 3 নম্বর জিনিসটা লাগে সেটা হলো যে একটা ঠিকানা, যে ঠিকানাতে বসে আপনারা আপনার কার্যক্রম করতে পারবেন, যে ঠিকানার সমস্ত সরকারি বেসরকারি প্রতিষ্ঠান জানতে পারবে, যে ঠিকানায় আপনারা মিটিং করতে পারবেন, যে ঠিকানায় আপনাদের ট্রেনিং করতে পারবেন, যে ঠিকানা থেকে আপনাদের ময়মনসিংহ জেলার সমস্ত কার্যক্রম পরিচালিত হবে, সেই ঠিকানার জন্য আজকে সেই অনুষ্ঠান যে আমাদের এইচডিএফের সম্মানিত চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয় এবং আমাদের পরিচালক আইপিকিউ মহোদয় এসেছেন যে আজকে এটা ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এই জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা গর্বিত, এবং আমরা আশা করি যে আপনারা এই অফিস বিল্ডিংয়ের ফলে আপনাদের সংগঠন আছে, সংগঠনের কার্যক্রম আরও গতি পাবে। আপনারা গ্রামের যে কার্যক্রমগুলো আছে, আপনাদের নেতৃত্বে ক্লাস্টারের যে কার্যক্রমগুলো আছে, আপনাদের নেতৃত্বে আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে, এটা আমরা প্রত্যাশা করছি। আমি আর আমার বক্তব্য বাড়াইতে চাচ্ছি না। আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের এইচডিএফের সম্মানিত চেয়ারম্যান মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে, ধন্যবাদ জানাচ্ছি আমাদের পরিচালক আইপিকিউ মহোদয়কে, যে ওনারা তাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এখানে এসেছেন এবং আমাদেরকে কিছু দিক নির্দেশনা দেবেন। আমরা যাতে এমন দিক নির্দেশনাগুলোর জন্য আমরা পরবর্তীকালে আরও সুন্দরভাবে তাদের পরামর্শ যেটা থাকবে সেইভাবে যেন বাস্তবায়ন করতে পারি, সেই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। এ পর্যায়ে আমি জনাব মোহাম্মদ গোলাম ফারুক স্যারকে, পরিচালক বাস্তবায়ন ও কর্মসূচি মাননীয় স্যারকে অনুরোধ করছি ওনার বক্তব্য রাখার জন্য। আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে আয়োজক যারা, আজকে ময়মনসিংহ নতুন জীবন কমিউনিটি সোসাইটির সম্মানিত নেতৃবৃন্দ, তাদের আয়োজন অনুষ্ঠানে আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন এইচডিএফের বোর্ড অফ ডিরেক্টরস চেয়ারপারসন এবং সিনিয়র সচিব, বাংলাদেশ সরকারের সিনিয়র সচিব মহোদয় জনাব মোহাম্মদ আব্দুল সামাদ স্যার। আমরা অল্প দিন থেকে আমরা পেয়েছি, জুন মাস থেকে। তার আগেও আমার কিছুটা পরিচয় হয়েছিল খুলনায়, যখন আমি কাজ করি আঞ্চলিক পরিচালক সাইবুল সাহেবের মতো। তখনও দেখেছি উনি অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ, অত্যন্ত জ্ঞানী গুণী বিজ্ঞ একজন ব্যক্তি এবং দেশপ্রেমিক মানুষ। আমি বিভিন্ন অন্যান্য বিভাগীয় পর্যায়ের কর্মকর্তা, পরিচালক বৃন্দদের সাথে কথা বলে শুনেছি, দেখেছি। এটা আমাদের জন্য সত্যিই সৌভাগ্যের ব্যাপার। আমরা এরকম একজন গুণী ব্যক্তিকে, জ্ঞানী ব্যক্তিকে, অভিজ্ঞ দক্ষ ব্যক্তিকে আমরা এইচডিএফের সম্মানিত চেয়ারপারসন হিসেবে পেয়েছি। আমরা আশাবাদী যে অবশ্যই আমাদের চেয়ারপারসন মহোদয়ের নেতৃত্বে এইচডিএফ অনেক দূর এগিয়ে যাবে। এবং সেই সাথে আজকের অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন আমাদের এইচডিএফের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক এজেডএম শাখাওয়াত হোসেন স্যার। যেটা শুনেছেন, উনিও প্রায় 7 বছর যাবৎ এইচডিএফের ব্যবস্থাপনা পরিচালক হিসাবে সংগঠনকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আর আমার জন্য যে সৌভাগ্য যে আসলে আমি ময়মনসিংহেরই মানুষ, হয়তো আপনারা সবাই অধিকাংশরাই চিনেন, নাকি চিনেন, অনেক অনুষ্ঠানে এসেছি আমি। এই অনুষ্ঠানে আরও উপস্থিত আছেন ময়মনসিংহ অঞ্চল এবং জেলার যোগ্য কর্মকর্তাবৃন্দ। আমরা দেখেছি সম্প্রতি যে কনসালটেশন ওয়ার্কশপে আপনারা সফলতার সাথে বেশি সংখ্যক সরকারি কর্মকর্তাদেরকে আপনারা আমাদের সাথে সংযুক্ত করতে পেরেছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আসলে আমার খুব ভালো লাগছে যে এইচডিএফে যখন কাজ শুরু করি তখন ইচ্ছা ছিল নিজের দেশেও কাজ হোক, সেটা হয়েছে। আমার গ্রামেও কাজ আছে, সেটা আমরা জানি। এবং গ্রাম সংগঠন ছিল, এবং সেই সংগঠনগুলোর অভিভাবক কারা হবে সেটা নিয়ে একটা চিন্তার বিষয় ছিল। প্রথম থেকে এই ভাবনা এইচডিএফের ছিল না। পরবর্তীতে আমরা একটা চিন্তাভাবনা, গভর্নমেন্ট, বিশ্ব ব্যাংক এবং এইচডিএফের কর্তৃপক্ষ, সরকার চিন্তাভাবনা করে কিন্তু এই নতুন জীবন কমিউনিটি সোসাইটি, অর্থাৎ এটা এক ধরনের ফেডারেশন, ক্লাস্টার পর্যায়ে এবং জেলা পর্যায়ে, সেইটা ফেডারেশন গঠন করার উদ্যোগ নেওয়া হয়। আপনারা খুব যথার্থই বলেছেন, বিশেষ করে সভাপতি, আজকের এনজিসিএসের সভাপতি, সম্মানিত সভাপতি সুন্দরভাবে বলেছেন যে আসলে আত্মনির্ভরশীল সংগঠন হিসেবে গড়ে তুলতে চাই। এবং আমাদের ময়মনসিংহ অঞ্চলের আরডি সাহেবও সুন্দরভাবে সেটা বলেছেন। সাথে আমি একটু যুক্ত করতে চাচ্ছি
সংগঠনকে অবশ্যই আত্মনির্ভরশীল করতে চাই, পাশাপাশি এই সংগঠনের যারা সদস্য তাদেরকে আত্মনির্ভরশীল করার জন্যই আমাদের এই সংগঠনকে আত্মনির্ভরশীল করতে হবে। আমাদের এই সংগঠনকে আত্মনির্ভরশীল আমরা সেই জন্যই করবো, আত্মনির্ভরশীল শক্তিশালী গ্রাম সংগঠন এবং কমিউনিটি সোসাইটির মাধ্যমে করতে হবে। তাদেরকে স্বাবলম্বী করতে হবে। যদি তাদেরকে স্বাবলম্বী করতে না পারেন, তাদের অবস্থার উন্নতি করতে না পারেন, তাহলে সংগঠনের সাথে তারা সম্পৃক্ত থাকবে না, তারা চলে যাবে। কারণ তারা সংগঠনে সম্পৃক্ত হয়েছে তাদের জীবনমান উন্নয়নের জন্য, নারীর ক্ষমতায়নের জন্য। নারীরা অনেক অধিকার থেকে বঞ্চিত, নিপীড়িত, লাঞ্ছিত, তারা বিভিন্নভাবেই সমাজে অত্যাচারিত। বিভিন্ন বিষয়গুলো যদি পর্যালোচনা করা যায়, সেই সব যে অবস্থাতে তারা বিভিন্ন খাদ্যে তারা নির্যাতিত হচ্ছে যে সমস্ত দিক থেকে, সেইগুলো যদি বন্ধ করা যায়, নারীর অধিকার যদি প্রতিষ্ঠা করা যায় এবং নারীকে যদি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা যায়, অর্থাৎ সে যদি তার অবস্থার পরিবর্তন করতে পারে, তাহলেই দেখা যাবে সংগঠনের প্রতি তারা আকৃষ্ট হবে, সংগঠনকে ভালোবাসবে এবং সেই সংগঠনের মানে শক্তিশালী এবং কি বলবো স্থায়ী সংগঠনে রূপান্তরিত হবে। সুতরাং এনজিসিএস এর নেতৃবৃন্দ হিসেবে আপনাদের অনেক বড় দায়িত্ব, যেগুলো আমরা সবাই জানি, আলোচনা হয়েছে। সংগঠনকে বড় দায়িত্ব হচ্ছে এক পর্যায়ে এসডিএফ এর এই সিডিডি অ্যাপ্রোচ, যেটা জানেন কমিউনিটি চালিত উন্নয়ন প্রক্রিয়ায় আপনারাই আপনাদের সংগঠনের কাজ পরিচালনা করেছেন। এসডিএফ শুধু সহায়তা দিয়েছে, ফেসিলিটেশন রোলটা প্লে করেছে। এখনও যদি কোনো গ্রাম সংগঠন আত্মনির্ভরশীল না হয়ে থাকে, প্ল্যান করতে হবে পরবর্তী মিটিংয়ে কোনগুলো আত্মনির্ভরশীল হয় না, এখনো দুর্বল, সেখানে আপনাদের সহায়তা দিয়ে, আমাদের স্টাফদের সহায়তা নিয়ে তাদেরকে আত্মনির্ভরশীল করতে হবে, যাতে করে তাদের সংগঠনের বর্তমান চলমান সকল কার্যক্রম স্বাধীনভাবে তারা পরিচালনা করার সক্ষমতা অর্জন করতে পারে। সেই সাথে দেখতে হবে তাদের অর্থনৈতিক কর্মকাণ্ড যেগুলো চলছে, আয় বৃদ্ধিমূলক কর্মকাণ্ড যেগুলো জীবনমান উন্নয়নের জন্য অপরিহার্য, সেই কর্মকাণ্ডের জন্য বিভিন্ন সরকারি বেসরকারি বিভাগ থেকে কিভাবে সহায়তা পাবে সেইগুলোর সাথে সংযুক্ত করে দেওয়া, লিঙ্কেজ করে দেওয়া, সেটা বড় দায়িত্ব। না হলে তারা দ্বিতীয় প্রজন্মের সংগঠনের সার্থকতা কোথায়? গ্রাম থেকে যে সার্ভিসগুলো, সেবাগুলো উপজেলা জেলা থেকে পাওয়া যাচ্ছিল না, সেই সেবাগুলো নিশ্চিত করার জন্য এনজিসিএসকে গঠন করা হয়েছে। এর অর্থনৈতিক কর্মকাণ্ডের সফলতার জন্য, স্বাবলম্বী হওয়ার জন্য। এই বিষয়টা সিরিয়াসলি আমাদেরকে দেখতে হবে। তা না হলে কিন্তু আসলেই গ্রাম যদি কোনো সেবা না পায়, মানুষ সেবা না পায়, বুঝতে হবে তারা কিন্তু সংগঠনে থাকবে না। এই সংগঠনকে আসলেই আপনাদের একটা বড় দায়িত্ব হচ্ছে নিয়মিতভাবে গ্রাম সংগঠনগুলো পরিদর্শন করা, তদারকি করা। সেটা একটা বিশেষ করে শিফট 2 এলাকা এখানে এবং এনজিএলআইপি 2 এলাকার লোকজনই আছেন, সম্মানিত যারা এনজিসিএস নেতৃবৃন্দ 2 এলাকার লোকজনই আছেন। শিফট 2 এলাকাতে যেহেতু আমাদের স্টাফ সংখ্যা অনেক কমে গেছে, একজন আছে, এবং একটা পর্যায়ে থাকার আসলে নিয়ম অনুযায়ী থাকার কথা নয়, শুধু মনিটরিং এসডিএফ করবে, যারা আরডি সাহেব বললেন। ছেলে মেয়েরা বড় হয়ে গেলে বিস্তারিত যাব না, শুধু দেখাশোনা করবেন দূর থেকে, যোগাযোগ থাকবে, বাট কোনো সাপোর্ট আর দিবে না, গ্রাম সংগঠন পরিচালনা সাপোর্ট দিবে না, নিজেরাই সেটা করতে হবে। শিফট 2-তে বিশেষ করে আমি বলবো, শিফট 2 এবং এনজিএলআইপি 2টার ক্ষেত্রে শিফট 2 বিশেষ করে আগে প্ল্যান করে ওইগুলো যাতে আত্মনির্ভরশীল হয়, স্বাধীনভাবে সব কাজ করতে পারে। আত্মনির্ভরশীল হচ্ছে কিনা, কাজ সঠিকভাবে হচ্ছে কিনা, আপনাদের মাসিক প্রতিবেদন আছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিসিউ ঋণ কার্যক্রমের জন্য সেই ফর্মটা পূরণ করবে, ক্লাস্টারে জমা হবে, জেলায় যাবে, পর্যালোচনা করবেন, কোথাও কোনো সমস্যা থাকলে রিপোর্ট পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। রিপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমি অনেকবার বলেছি, দেখিয়েছি আপনাদের। রিপোর্ট বলে দেবে কোন গ্রামের কী অবস্থা, কোন ক্লাস্টারের কী অবস্থা। এটা আমাদের সহকর্মীদেরকেও আমি বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করার জন্য এদিকে দৃষ্টি দিতে বলছি, এটা তারা করবেন। আরেকটা বিষয় আমরা বলতে চাই, রিপোর্ট যেমন গুরুত্বপূর্ণ, পাশাপাশি গ্রামের সার্বিক অবস্থা জানার জন্য, সংক্ষেপে জানার জন্য পিআর অডিটিং 2 এলাকাতেই করবেন। 1 বছরের মধ্যে কমপক্ষে বছরে একবার করতে হবে। পিআর অডিটিংয়ের মাধ্যমে গ্রামের সার্বিক চিত্র জানা যাবে, পাস বইয়ের সাথে আদায় শীটের মিলকরণ সহ দেখবেন। 2-3 দিন লাগুক, 3-4 জন সোশ্যাল অডিট কমিটির দক্ষ যারা, তাদেরকে দক্ষতা না থাকলে ট্রেনিং দিয়ে দক্ষতা তৈরি করেন, দক্ষ করে গড়ে তোলেন, তারপরে সেখানে পাঠান। প্রত্যেকটা গ্রামের যদি পিআর অডিটিং সম্পন্ন হয়, তাহলে দেখা যাবে গ্রামে কোনো অর্থনৈতিক যদি অনিয়ম থাকে, সেগুলো কী হবে, ধরা পড়বে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিলে সেই অনিয়মগুলো দূর করা সম্ভব হবে। আর একটা বিষয় আমরা বলবো,
এসডিএফ সহায়তার ভূমিকা পালন করছে, কোথাও এই ভুলটা করবেন না। আপনাদের অবস্থা ভালো, আমি দেখেছি, রিপোর্ট পেয়েছি। এখানে আত্মসাতের পরিমাণ নাই বললেই চলে। অর্থ আত্মসাত যাতে আমাদের সহকর্মী বলেন, আপনার অন্যান্য যারা এটার সাথে সম্পৃক্ত পরিবারের লোকজন, স্বামী বা ভাই ছেলে, তাদের মাধ্যমে কোনো লেনদেন করবেন না, কিছুতেই করবে না, কোনো গ্রামেই যেন না করে। সমস্ত লেনদেন করবে যারা ব্যাংক হিসাব পরিচালনা করেন, সংশ্লিষ্ট কমিটির যে কমিটির নেতৃবৃন্দ আছেন যারা ব্যাংক হিসাব পরিচালনা করেন, তারাই শুধু কি করবেন, ব্যাংকের সাথে লেনদেনটা তারাই করবেন। কারণ মাধ্যম দিয়ে করাতে গেলে এখানে আর্থিক অনিয়মের সম্ভাবনা থেকে যায়। কাউকে কোনো অবস্থাতে ঋণ দিবেন না, কোনো স্টাফরা ঋণ চাইলে ঋণ দেওয়ার কোনো, ঋণ নেওয়া মানে একটা অনিয়মের সুযোগ তৈরি করে দেওয়া, ভুয়া ঋণ, অর্থাৎ সকল নিয়ম কানুন আপনারা মেনে চলার চেষ্টা করবেন। আর যেটা বলেছেন পরিশেষে বলবো, আসলে অনেক বেশি কথা বলে ফেলছি। ইনোভেশন ফান্ড অবশ্যই মার্কেট প্লেস ডেভেলপমেন্ট যেটা বলছি আমরা, এনজিসিএস ভবন যেটা ভিত্তিপ্রস্তর স্থাপন হতে যাচ্ছে, সেইটাতে ইনোভেশন ফান্ড দিয়ে ওইখানে যেমন আপনারা এগ্রো ফার্ম করবেন, যদি সেটা ফিজিবল হয়, ভালো ভালো করে দেখবেন। এগ্রো ফার্ম জয়েন্ট ব্যবসা, যৌথ ব্যবসা, কিন্তু ব্যবস্থাপনাটা খুব কঠিন। সেটা নিয়ে আমরা পরে কথা বলবো, কীভাবে দক্ষ করে গড়ে তোলা যায়। আর এই এনজিসিএস ভবনটা যেন ব্যবহৃত হয় নিয়মিত। এখানে আপনাদেরকে কি করতে হবে, আসা যাওয়া করতে হবে, একটা সেইটারও একটা ব্যবস্থাপনা থাকতে হবে। সেটা আমরাও জানাবো, আপনাদের সাথে পরামর্শ করে কি করা যায়। এবং এখানেও একটা শোরুমের মতো আপনাদের যে উৎপাদিত পণ্য যেগুলো ডিসপ্লে করার মতো, দেখানোর মতো, এই শোরুমে সেইগুলো আসবে, সেইগুলো দেখে বায়ার, অন্য যারা ক্রেতা আছে তাদেরকে দেখিয়ে তাদের কাছে সেগুলো বিক্রি করতে হবে। আমরা এই ধরনের পণ্য তৈরি করি, আপনি যদি নিতে চান আমরা দিতে পারবো। এখানে যেখানে আছে, এখানে আমরা ঢাকার থেকেও চেষ্টা করব, বিভিন্ন যারা বড় বড় যে আড়ং বা অন্যান্য প্রতিষ্ঠান আছে তাদের সাথে লিঙ্ক করে দেওয়ার, যাতে আপনারা পণ্যগুলো সেখানে ন্যায্য মূল্যে বিক্রি করতে পারেন। আরেকটা জিনিস আপনারা বলেছেন, লিঙ্কেজ কিন্তু কার্যকর হয় না, চেষ্টা করবেন লিঙ্কেজটা কার্যকর করে যাতে গ্রামের সব মানুষটা সেবাটা পেতে পারে। পরিশেষে আমি যেটা বলতে চাই, আমরা আশা করব যে আজকে একটা আপনারা অনেক সৌভাগ্যবান, এনজিসিএস এর মানে জেলা পর্যায়ের যে ভবন বা মার্কেট প্লেস ডেভেলপমেন্ট বা এনজিসিএস ভবন, আমার মনে হয় আমাদের এসডিএফ এর মানে চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয় কেউই এই ধরনের অনুষ্ঠানে থাকার সুযোগ হয়নি। হেডকোয়ার্টার থেকে বোধহয় কারোই সুযোগ হয়নি। আমিও যেহেতু পরিচালক, আমি দীর্ঘদিন 9 বছর আঞ্চলিক পরিচালক হিসেবে ফুল আঞ্চলিক পরিচালক দায়িত্ব পালন করেছি। তার আগেও বন্যার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছি আরও 3 বছর, 2.5 বছরের মতো। আমরাও সেখানে এসেছি, যথেষ্ট কাজ করে আজকে ঢাকায় গিয়েছি, অনেকদিন কাজ করার পরেই ঢাকায় কিন্তু গিয়েছি। সেই জন্যই বলবো, এটা বলার মানেটা হচ্ছে যে অনেক জ্ঞানী গুণী এবং অনেক মানে আমরা বলবো মানে এসডিএফ এর সর্বোচ্চ কর্মকর্তা যারা, তারা এখানে এসছেন। সেই জন্য আপনাদের এনজিসিএসটাকে হইতে হবে একটা মডেল এনজিসিএস, একটা মডেল এনজিসিএস, কোনো সমস্যা থাকবে না গ্রামে। এবং এনজিসিএস এর প্ল্যান করে, আমরা প্ল্যান এখানে দেখতে পাই নাই, প্ল্যান করে ত্রৈমাসিক 3 মাস পর পর একটা প্ল্যান থাকবে এবং সেটা অনুযায়ী কাজগুলো হচ্ছে কিনা সেটাও দেখবেন। আর আমরা এই মুহূর্তে আর আমার কথা বাড়াতে যাচ্ছি না। আবারও এই আয়োজনের জন্য এনজিসিএসকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা অনেক কষ্ট করে দূর থেকে এসছেন এবং আমাদের এসডিএফ এর চেয়ারম্যান মহোদয়, এমডি মহোদয়, তারাও বলবো যে আমি ময়মনসিংহের বাসিন্দা হিসেবে বলছি, যদি স্যার আমাদের এই অঞ্চলের এই অনেক আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার খুব ভালো লাগছে এই ধরনের একটা অনুষ্ঠানে আসতে পেরে। সবাইকে, আয়োজককারীদের এবং আঞ্চলিক টিমকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এ পর্যায়ে আজকের অনুষ্ঠানের সভাপতি AZM সাখাওয়াত হোসেন ব্যবস্থাপনা পরিচালক মহোদয়কে ওনার বক্তব্য রাখার জন্য আমি বিনীতভাবে অনুরোধ করছি। প্রধান অতিথি এসডিএফ বোর্ড অফ ডিরেক্টরসের মাননীয় চেয়ারম্যান জনাব আব্দুল সামাদ স্যার, একদিকে যেমন ময়মনসিংহের কৃতি সন্তান, তেমনিভাবে কিন্তু বাংলাদেশের জন্য, বাংলাদেশ সরকারের জন্য উনি যখন চাকরিতে ছিলেন তখন বিভিন্ন পজিশনে, বিভিন্ন পদে থেকে উপজেলা, জেলা, বিভাগ এবং কেন্দ্রীয় পর্যায়ে মানে মন্ত্রণালয় পর্যায়ে পর্যন্ত তার অবদান, তার স্বাক্ষর কিন্তু স্যার রেখে গেছেন। এবং স্যারের সঙ্গে আমার পরিচয় 2015 সালের 10ই ফেব্রুয়ারি খুলনাতে আমরা এরকম একটা বড় অনুষ্ঠান করতেছিলাম, অনেক বড় একটা অনুষ্ঠান। সেখানে আমরা আজকে যে প্রকল্পের আওতায় আপনারা কাজ করতে যাচ্ছেন, এই যে এনজিসিএস ভবন আপনারা নির্মাণ করতে যাচ্ছেন, এই যে কাজটার প্রথম যে সূচনা সেটা আমরা করেছিলাম খুলনাতে 2015 সালের 10ই ফেব্রুয়ারি।
স্যার সেই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এবং সেখানেই স্যারের সঙ্গে বলে যায়। একটা কথা আমার মনে পড়ে, খুলনা, সাতক্ষীরা, বাগেরহাট অঞ্চলের জেলাগুলিতে স্যারের অধীনে ছিল ডিভিশনাল কমিশনার হিসাবে। স্যার বলেছিলেন যে এলাকাগুলিতে খাবার পানির যথেষ্ট অভাব, সুপেয় পানি ওখানে পাওয়া যায় না, লোকজন অনেক সমস্যা ভোগ করে। তো এসডিএফের তরফ থেকে যদি কোনো কাজ করা যায় পানীয় জলের জন্য, তাহলে অত্যন্ত সহায়ক হবে। এবং তারই সূত্র ধরে ওখানে আমরা জরিপ করাই। জরিপ করাবার পরে বেশ কিছু গ্রাম আমরা পাই যেখানে আসলে সুপেয় পানি নাই এবং টিউবওয়েল কাজ করে না। আপনাদের এলাকায় তো 800-900 ফিট যদি আমরা একটা ডিপ টিউবওয়েলের নল দেই, পাইপ দেই, প্রত্যেকটা টিউবওয়েল কিন্তু ভালোভাবে কাজ করে এবং সেই পানিকে আপনারা ব্যবহার করতে পারেন, খেতে পারেন। কিন্তু খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা জেলার কিছু কিছু এলাকা আছে যেখানে এই গভীর নলকূপ কাজ করে না। ফলে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করব এবং আমরা প্রায় 350টা পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট স্থাপন করেছি এই 3 জেলাতে। তা এটা বলতে হবে যে আসলে স্যারেরই অবদান। স্যার যদি ওটা না বলতেন, সমস্যাটা তুলে না ধরতেন, পরামর্শ না দিতেন, তখন তাইলে কিন্তু আমাদের এটা হতো না। তো এভাবেই কিন্তু আসলে কাজ আগায়। তো আমি আমার এই পূর্ববর্তী বক্তা যারা ছিলেন, ফারুক সাহেব আমাদের পরিচালক বাস্তবায়ন এবং কর্মসূচি মানোন্নয়ন, সাইফুল সাহেব আমাদের আঞ্চলিক পরিচালক, এবং আপনারাও অনেকে সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত আছেন তারা বক্তব্য রেখে গেছেন এবং তার মধ্যে পরিষ্কার আপনাদের যে কী কী কাজ আপনারা করেন, এ পর্যন্ত আপনাদের অর্জন কী কী আছে এগুলি আপনারা কিন্তু বলে গেছেন। কাজে আমি সেই অর্জনগুলি নিয়ে কথা বলবো না, আমি অন্যভাবে কিছু অন্য কথা বলবো। আজকে আসার পরে আমার একটা মিশ্র প্রতিক্রিয়া এখানে, সেটা হলো যে ময়মনসিংহে কোনো মিটিংয়ে, অন্তত এই জাতীয় মিটিং যেগুলি আমার হয়েছে, আমরা গ্রামে যেগুলো করেছি, অন্তত 1000, 1200, 1500 লোক আমাদের উপস্থিত ছিলেন। এবং এরকম মিটিং আমরা কিন্তু বেশিরভাগ মিটিং গ্রামে করতেই অভ্যস্ত। কারণ আমরা যাদের নিয়ে কাজ করি তাদের যদি অংশগ্রহণ না থাকে মিটিংয়ে, তাদের সঙ্গে যদি মত বিনিময় করা না যায়, তাইলে তো আসলে কাজ হবে না। আমাদের অফিসের সহকর্মীদের সঙ্গে শুধু মত বিনিময় করলাম, যাদের জন্য কাজ করি, যাদের নিয়ে কাজ করি, তাদের সঙ্গে যদি মত বিনিময় করার সুযোগ না থাকে, তাহলে সেটা ভালো লাগে না। তো করোনার কারণে তারপরেও আপনারা যারা 20 থেকে 22 জন বোধহয় উপস্থিত হয়েছেন, এখানে সাংবাদিক ভাইয়েরা আছে, তারপরে পুলিশ ভাইয়েরা আছে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য, আমাদের হেডকোয়ার্টারের কলিগরা আছেন, রিজন এবং ডিস্ট্রিক্ট থেকে যারা আছেন, তারপরেও কিন্তু লোক সমাগম প্রায় সব মিলে 50 জন এখানে হবে। তাই ভালো যে সবাই আপনারা স্বাস্থ্যবিধি মেনে এখানে আসছেন, যাতে কেউ কোনো ঝুঁকির মধ্যে আমরা না পড়ি। আপনারা যে ভিত্তিপ্রস্তর আজকে মানে আমরা স্থাপন যারা স্যার যারা করবেন, এটা কিন্তু শুধু ময়মনসিংহে হচ্ছে তা না, আপনাদের আশেপাশে জেলায় হচ্ছে, শেরপুরে কিন্তু এটা হচ্ছে, তাই না? জামালপুরে এটা হচ্ছে, এবং এরকম করে বাংলাদেশের 21টা জেলাতে আমরা করছি এবং 21টা জেলার অধীনস্থ 88টা উপজেলাতেও কিন্তু আমরা করছি, টোটাল 109টা কিন্তু আমরা করছি। এবং আশ্চর্যের বিষয় হলো এটা যে প্রকল্প যখন আমরা তৈরি করি, সেই প্রকল্পে কিন্তু এই মার্কেট প্লেস ডেভেলপমেন্ট যেটা জেলা পর্যায়ে করা হচ্ছে, এটা প্লাস উপজেলা পর্যায়ে যেটা করা হচ্ছে এনজিও পার্টনারশিপ সেন্টার, সেটা কিন্তু আমাদের প্রকল্প তৈরির সময় আমাদের পরিকল্পনায় মোটেই ছিল না। কাজ করতে করতে যখন আমরা দেখলাম যে না, আসলে কিছু জেলা পর্যায়ে এবং উপজেলা পর্যায়ে স্থায়ী আয়ের জন্য যদি কিছু উৎস সৃষ্টি করা যায় এবং স্থায়ী একটা অফিস যদি সেখানে করে দেওয়া যায়, তাইলে সেটা অত্যন্ত ভালো হবে এবং একটা পর্যায়ে আমাদের সংগঠনের সঙ্গে যারা সম্পৃক্ত তারা এই দায়িত্বটা গ্রহণ করতে পারবে এবং আয় করতে পারবে। কারণ একটা সংগঠনকে টিকিয়ে রাখতে হলে পরে সেখানে কিন্তু আয়ের উৎস থাকা দরকার, এবং সেই আয়ের উৎস যদি না থাকে তাহলে সেটাকে টিকিয়ে রাখা সম্ভব নয়। এমনিভাবে কিন্তু 88টা উপজেলাতেও আছে বিল্ডিং, আর আপনাদের এখানেও একটা হতে যাচ্ছে। এবং প্ল্যানটা এমনভাবে করা যেখানে আপনারা অফিস করতে পারবেন, যেখানে একটা শোরুম করতে পারবেন অথবা একটা প্রোডাকশন সেন্টার করতে পারবেন, আপনারা মিটিং করতে পারবেন। এবং আরও কিছু চিন্তা এখন যেটা তখন ছিল না মাথায়, এখন আমাদের আসছে, আপনারা অনেক প্রশিক্ষণ করতে পারবেন। আপনাদের যে মিটিং রুমটা আছে, আমরা মিটিং করার জন্য বাইরের জায়গায় ভাড়া নেই না, আপনারা কিন্তু এই মিটিং রুমটা অন্যকে ভাড়া দিতে পারবেন এবং ভাড়া দিয়ে আপনারা সেখান থেকে একটা আয়ের উৎস সৃষ্টি করতে পারবেন। আপনাদের জন্য মাল্টিমিডিয়া দেওয়া হয়েছে না, হবে, মাল্টিমিডিয়া আছে, মাল্টিমিডিয়ার জন্য আপনারা ভাড়া পাবেন। ওই রুমটা আপনারা প্রশিক্ষণের জন্য দেবেন, আপনারা ওখানে ভাড়া পাবেন, নিজেদের সমস্ত প্রশিক্ষণগুলি ওখানে করতে পারবেন। কাজে এই আয়ের উৎসগুলি আপনাদেরকে কিন্তু খুঁজে খুঁজে বের করতে হবে। এবং সবচাইতে বড় যে কাজটা হবে সেটা হবে আপনাদের সততা রক্ষা করা। কোনো কোনো জায়গায় আমাদের লোকজন আমরা দেখি যাদেরকে নিয়ে কাজ করি, আমরা যারা কাজ করি আপনাদের মতো 10 লক্ষ লোক কিন্তু আমাদের সঙ্গে আছে। বাংলাদেশের 22টা জেলাতে, বুঝছেন, আমাদের কিন্তু 10 লক্ষ লোকের বেশি কিন্তু সরাসরি আমাদের কাজের সঙ্গে সম্পৃক্ত। আর যদি আপনাদের পরিবারগুলি এর সঙ্গে ধরি, তাহলে সেখানে কিন্তু 70-80 লাখ লোক হয়ে যাবে। কারণ গড়ে একটা পরিবারে তো 4 থেকে 5 জন আছে, তাই না?
আমরা শুধু যদি আপনাদের মতো একজন একজন করে ধরি একটা পরিবারের মধ্যে, তাতেই আমাদের 10 লাখের অধিক। তো এটা এত লোক নিয়ে কাজ কারবার করার মধ্যে কিছু ভুল ত্রুটি হয়ে যায়, যেটা আমাদের পরিচালক বাস্তবায়ন মহোদয় বলেছিলেন যে সততার ব্যাপারে একটা কথা বলছেন না উনি, যে আপনারা সেই সততাটা রক্ষা করবেন। সততা যদি রক্ষা করতে পারেন, আপনারা নিজেরাও বেঁচে থাকতে পারবেন, অন্যকেও বাঁচিয়ে রাখতে পারবেন। আর একটা যে ফান্ডের কথা বলছেন যে অ্যাগ্রো ফার্ম, কি অ্যাগ্রো ফার্ম করবেন আপনারা, তাই না? অ্যাগ্রো ফার্ম কিন্তু পরিকল্পনা যখন আমরা তৈরি করি ওখানে ছিল না। যখনই এই ভবনের কথা মাথায় আসলো, যখনই এত কাজকর্মের কথা মাথায় আসলো, তখনই আবার এটাও পাশাপাশি মাথায় আসলো যে এই কাজগুলি পরিচালনা করার জন্য, বাস্তবায়ন করার জন্য তো প্রচুর টাকা পয়সার প্রয়োজন হবে। তো সেই টাকা পয়সাটা সংস্থান তো আমরা প্রকল্প থেকেই করে দেবো। তারপর কিন্তু ইনোভেশন ফান্ডের যে কনসেপ্ট বা ধারণা, সেটা আমাদের মাথায় আসে এবং সেটা অনুযায়ী আমরা এটাকে আবার অ্যাপ্রুভাল অনুমোদন করে একটা ব্যবস্থার মধ্যে নিয়ে আসছি, যাতে ওখানে বসে আপনারা একটা ক্যাপিটাল আপনাদেরকে দেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, ক্যাপিটালের মালিক কিন্তু ব্যক্তিগতভাবে আপনারা কেউ না, এটার মালিক কিন্তু এই জেলাতে, যেমন আপনাদের ময়মনসিংহ জেলাতে 6টা আছে কি ক্লাস্টার আছে সিফটু, 6টা ক্লাস্টার আছে এনজেএলআইপি, 179টা গ্রাম আছে সিফটু, 180টা গ্রাম আছে এনজেএলআইপি, তাই না? 359টা গ্রাম নিয়ে আপনাদের কিন্তু এই 6টা উপজেলা, এই 6টা উপজেলাকে কিন্তু আপনারা এখানে বসে সমন্বয় করবেন কাজে। তাই সমন্বয় করার যে দায়িত্বটা আপনারা যেমন নিজেদের মধ্যে পালন করবেন, তেমনি 6টা উপজেলাতেও কিন্তু আপনাদেরকে পালন করতে হবে, তাই না? আপনাদেরকে কিন্তু সেটাও করতে হবে। তো ফলে আপনারা খেয়াল রাখবেন যাতে এই আপনার সমন্বয়ের কাজটা এটা সততার সঙ্গে করতে পারেন এবং প্রত্যেকটা প্রতিষ্ঠান যাতে ভালোভাবে কাজ করতে পারে সেই ব্যবস্থাটা আপনারা করতে পারবেন। আরও খুশি হবেন, আমরা এই 6টা উপজেলাতেই কাজ করে কিন্তু ক্ষান্ত হব না। আমাদের আর একটা প্রকল্প আমরা আগামী বছর এপ্রিল মাসে আশা করি আমাদের এটা নেমে যাবে, আমরা এটা শুরু করতে পারবো। সেখানে আরও 6টা উপজেলা কিন্তু ময়মনসিংহে এখনও বাকি আছে। আপনাদের 12টা উপজেলা আছে ময়মনসিংহে, আমরা 6টা উপজেলায় এখন আছি। আমরা আশা করি বাকি 6টা উপজেলায় আমরা আর একটা প্রকল্প, একই রকম আর একটা প্রকল্প আমরা নিয়ে আসবো এবং সেখানে আরও বেশি কিছু সাহায্য আমরা করতে পারবো। করোনার জন্য অনেক ক্ষতি হয়ে গেছে, তাই না? যারা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটার জন্য আমরা একটা জরিপ এখন করছি বাংলাদেশে, বিভিন্ন জেলাতে একটা জরিপ করছি। জরিপটা করার পরে আমরা দেখব যে আমাদের এই 12টা জেলায় এনজেএলআইপি আছে, বাকি জেলাগুলিতে আমাদের SIPP2 আছে। এই এনজেএলআইপি জেলাগুলিতে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আয় বর্ধনমূলক কাজ যারা সঠিকভাবে করতে পারেন নাই, তাদেরকে আমরা দেখি নতুন প্রকল্পটা যখন আসবে সেই নতুন প্রকল্পের আওতায় এককালীন কিছু সহায়তা করার চেষ্টা করবো আমরা। স্যার আসছেন, স্যারের সামনেই বললাম যে আমাদের স্যার এটা খুব ভালো করে জানেন, স্যার সম্মতিও দিয়েছেন যে এটা আমরা এককালীন কিছু সহায়তা তাদেরকে করব, যাতে তারা এই ক্ষতিটা, করোনাকালীন সময়ে যে ক্ষতিটা হয়ে গেছে, ক্ষতিটা যাতে পূরণ করে নিতে পারে। আর নতুন প্রকল্পে বেশ কিছু সুযোগ সুবিধা থাকবে যেটা আমাদের এখানে ছিল না। যেমন যদি আপনারা সিফটুর সঙ্গে এনজেএলআইপির তুলনা করেন, সিফটুতে কিন্তু আমাদের পুষ্টি, এটা আমাদের ছিল না, পুষ্টি কম্পোনেন্ট কিন্তু ছিল না, তাই না? আবার এনজেএলআইপিতে যারা আছেন তারা দেখেন পুষ্টি কম্পোনেন্টটা পেয়েছেন এবং বেশ কিছু সহায়তা এখানে পেয়েছেন। আবার যখন আমরা ওই নতুন প্রকল্পটা শুরু করব, সেখানে এই পুষ্টি প্রকল্পের পাশাপাশি আরও বেশ কিছু সহায়তা ওখানে পাবেন, যেটা এনজেএলআইপিতে নাই। এজন্য কিন্তু মন খারাপ করার অথবা হতাশ হওয়ার কিছু নাই। নতুন নতুন প্রকল্প আসবে, এক একটা প্রকল্প থেকে শিক্ষা নেওয়া হয় ভালো জিনিস কী কী আছে আর খারাপ জিনিস কী কী আছে। ভালো জিনিসগুলিকে সামনের দিকে নিয়ে যাওয়া হয় আর খারাপ জিনিসগুলিকে বাদ দেওয়া হয়, এটাই হলো কিন্তু প্রকল্পের নিয়ম। তা আমরা আশা করব এই যে আমরা 21টা জেলাতে 21টা মার্কেট স্পেস ডেভেলপমেন্ট আমরা করতে যাচ্ছি, তো এখানে আপনাদের দায়িত্ব যেটা আছে, দায়িত্ব কর্তব্য যেটা আছে, একজন বলছেন যে লিডারশিপ আপনাদের ডেভেলপ হয়ে গেছে, নেতৃত্ব উন্নয়ন আপনারা প্রশিক্ষণ করেছেন এবং এখানে দাঁড়িয়ে বলেছেন যে আমরা আজকে এখানে যে দাঁড়িয়ে কথা বলতে পারি এর কারণ হলো যে আমাদের নেতৃত্ব উন্নয়নের জন্য যে প্রকল্প থেকে কাজটা করা হয়েছে সেটা সফলভাবে করা হয়েছে বলেই আজকে এখানে বসে কথা বলতে পারি, তাই না? এই নেতৃত্ব পাশাপাশি যদি আপনাদের সততা থাকে তাইলে কিন্তু আপনারা সামনের দিকে আগাতে পারবেন। আপনার 3টা জিনিস মনে রাখবেন আপনারা। একটা হলো নেতৃত্ব ঠিক রাখতে হবে, আপনার অংশীদারিত্ব ঠিক রাখতে হবে। অংশীদারিত্ব মানে কাজের সঙ্গে অংশীদারিত্ব, অন্য কিছুর সঙ্গে কিন্তু না। আর একটা হলো আপনারা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেবেন এবং নিয়ে আপনারা কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন। এগুলো যদি থাকে তাইলে আপনারা এই যে আমরা মার্কেট প্লেস ডেভেলপমেন্ট অথবা নূতন জীবন কমিউনিটি সোসাইটি জেলা পর্যায়ে যেটা করতে যাচ্ছি এটাকে সফল করা সম্ভব হবে, অন্যথায় কিন্তু এটাকে সফল করা সম্ভব হবে না। আপনাদের আর একটা দায়িত্বের কথা বলি, আমাদের এই যে করোনা পরিস্থিতিতে কয়েক মাস কিন্তু আপনাদের কমিউনিটি ফাইন্যান্সের কার্যাবলী বিশেষভাবে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে, আপনারা জানেন তো। আপনাদের দায়িত্বের একটা অংশ হলো ওই গ্রামগুলিতে কিন্তু যাওয়া
এবং ওই গ্রামগুলিতে লোকজনের সঙ্গে কথা বলা, পুনরায় তারা কাজ শুরু করতে পেরেছেন কিনা, এবং তারা যে লোনটা এখন আপনার ওভারডিউ হয়ে আছে সেটাকে ধীরে ধীরে কীভাবে পরিশোধ করবেন, এটার ব্যাপারে কিন্তু বড় একটা দায়িত্ব আপনাদের রয়ে গেছে। এই দায়িত্বটা কিন্তু আপনাদের পালন করতে হবে, কারণ এটা সাইফুল সাহেবও কিন্তু আপনাদের বলেছেন যে একটা পর্যায়ে আমরা আমাদের যে সহযোগিতা যেটা আছে সেটা একেবারেই কমিয়ে দেবো, অর্থাৎ আপনাদের উপরে অর্পণ করে দেবো। তা আপনাদের উপরে অর্পণ করলে পরে চালাতে পারবেন কিনা সেটা কিন্তু আমরা থাকা অবস্থায় আপনাদেরকে প্রমাণ করতে হবে। এখন যদি এটা প্রমাণ করতে না পারেন তাহলে আমরা বুঝতে পারবো যে ভবিষ্যতে হয়তো আপনারা এই দায়িত্বটা পালন করতে পারবেন না। এই জন্য আপনারা এই যে এখন যে গ্রামগুলি আছে আপনাদের 360টার মধ্যে আপনারা যাবেন 179টা, তাই না, বা 180টা গ্রামে যাবেন। 180টা গ্রামের মধ্যে বাছাই করবেন যে কোন কোন গ্রামের সমস্যা আছে। সেই সমস্যা বহুল গ্রামগুলিতে যাবেন এবং সেখানে যে সহযোগিতা করবেন, যারা কাজ করতে পারে নাই তাদের কাজ করার সুযোগ সৃষ্টি করে দিবেন, আয় করার সুযোগ সৃষ্টি করে দিবেন। পাশাপাশি গ্রামের সংগঠন থেকে যে টাকাটা নিয়ে গেছে সেই টাকাটা যাতে পুনরায় ওখানে জমা হয় সেই ব্যবস্থাও করবেন। আপনারা তো খুব ভালোভাবে জানেন যে পরিমাণ টাকা একটা গ্রামে এসডিএফ থেকে অথবা সরকার থেকে দেওয়া হয়, গড়ে 45, 50 বা 60 লাখ টাকাও কোনো কোনো গ্রামে গেছে, তাই না, জনসংখ্যার উপরে নির্ভর করে। এই টাকাটা তো বাংলাদেশ সরকার অথবা এসডিএফ তো কোনোদিন ফেরত নেবে না, নেবে, কিন্তু এই টাকাটা আপনাদের গ্রামের সংগঠনে থাকতে হবে এবং এই টাকার মাধ্যমে আয় বর্ধনমূলক কাজ যাতে সবাই করতে পারে সেই ব্যবস্থাটা আপনার নিশ্চিত করতে হবে। শুধু আপনারা যদি ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশন যেটা আছে সেটার ব্যাপারে যত্নবান হন, অন্য কোনো কিছু আপনাদের করতে হবে না। কনস্ট্রাকশনের অনেক কাজ হয়েছে, নির্মাণের অনেক কাজ, কালভার্ট, ব্রিজ, টিউবওয়েল বসানো ইত্যাদি অনেক কাজ হয়েছে না, সেটা তো একবার বসালে হয়ে যায়, তাই না, রক্ষণাবেক্ষণে কিন্তু তেমন কোনো পরিশ্রম নাই। যুব উন্নয়নের আওতায় যে সমস্ত দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ হয়ে গেছে ওরা এখন বিভিন্ন জায়গায় চাকরি করে, তাই না, কেউ কেউ আছে ব্যবসা বাণিজ্য করে এলাকায়, কেউ কেউ আছে আপনার অন্য জায়গায় চাকরি করে, তাদের ব্যাপারেও আপনাদের করণীয় তেমন কিছু নেই। তারপরে পুষ্টির ব্যাপারে যা কাজ করা সেটা ইতিমধ্যে হয়ে গেছে এবং নতুন করে কিছু করার নাই। একটা কাজ আপনাদের করতে হবে, ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশন যেটা আছে সেই ভিলেজ ক্রেডিট অর্গানাইজেশনের আওতায় যে টাকাগুলি আছে সেই টাকাটা সঠিকভাবে উপকারভোগীদের মধ্যে বন্টন করার ব্যবস্থা নিশ্চিত করা এবং প্রত্যেক পাক্ষিকে অথবা মাসে যেভাবে টাকাটা ফেরত আসার কথা সেই টাকাটা সেভাবে ফেরত আসে কিনা সেইটা আপনাদের নিশ্চিত করা। এই একটা কাজ যদি আপনারা করতে পারেন তাহলে আপনার এই গ্রামীণ সংগঠনগুলিকে, আপনাদের এই প্রতিষ্ঠানগুলিকে আপনারা দীর্ঘমেয়াদী করতে পারবেন, টেকসই করতে পারবেন, অন্যথায় কিন্তু এটা করা সম্ভব হবে না। কাজেই আপনাদের একটা কাজ কিন্তু বিশেষভাবে নজর রাখতে হবে। কোন কাজটা বলেন তো, কোনটা? হ্যাঁ, বিসিও যদি ঠিক রাখতে পারেন আপনাদের প্রত্যেকটা প্রতিষ্ঠান ঠিক, আর বিসিও যদি ঠিক রাখতে না পারেন তাহলে কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠান আপনাদের ঠিক করা সম্ভব হবে না। আর এ জাতীয় কোনো অনুষ্ঠানে ফারুক সাহেব আগেও বলেছেন যে আমরা এই যে 109টা বিল্ডিং আমরা বিভিন্ন জায়গায় করছি, আজকে প্রথম আমরা আসলাম ময়মনসিংহে ফার্স্ট শহরে, আর অন্য জায়গায় আমাদের বিল্ডিংয়ের অর্ধেকের বেশি হয়ে গেছে, এই করোনার মধ্যেই আমরা করেছি, কিন্তু সেখানে যাওয়ার সুযোগ আমাদের হয় নাই। হয়তো আগামীতে আমাদের সুযোগ হবে, আগামীতে আমরা যাব। তো আপনাদের অনেক ধন্যবাদ আসার জন্য, কারণ এই করোনা পরিস্থিতিতে আসা এবং মিটিংয়ে অংশগ্রহণ করা এটাও একটু কঠিন কাজ, এবং ময়মনসিংহ ডিস্ট্রিক্ট অফিস এবং রিজনাল অফিসের জন্য অত্যন্ত পরিশ্রম করেছে। আমাদের পরিচালক বাস্তবায়ন হওয়াদেরকে নিয়ে আসছি, আপনিও চলেন। ওনার অবশ্যই প্রথম দিকে পরিকল্পনা ছিল না, ওটাকে নিয়ে আসছি। আর তার যেহেতু আসবেন কাজেই আমরা সবাই চলে আসছি এই কাজের জন্য। আশা করি যে উদ্দেশ্য লক্ষ্য নিয়ে আপনাদের ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে সেটা আপনারা যে কোনো মূল্যে তার মর্যাদা অথবা যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আপনি করছেন সেটাকে আপনারা রক্ষা করবেন। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি ও প্রধান অতিথি সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের মাননীয় চেয়ারম্যান স্যারকে মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। স্যার বক্তব্যের পরই ময়মনসিংহ নতুন জীবন কমিউনিটি সোসাইটির ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। স্যারকে বিনীতভাবে অনুরোধ করছি ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে এই অসাধারণ একটি অনুষ্ঠানে এসডিএফের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক মহোদয়, যিনি আজকের এই আয়োজনে সভাপতিত্ব করছেন, আমাদের পরিচালক বাস্তবায়ন জনাব গোলাম ফারুক সাহেব এবং আমাদের রিজনাল ডাইরেক্টর জনাব সাইফুল ইসলাম সহ অন্যান্য সহকর্মীবৃন্দ, ময়মনসিংহ রিজিয়নের সুধীমণ্ডলী, সাংবাদিকবৃন্দ এবং আমাদের আপনারা যারা এই নতুন জীবন কমিউনিটি সোসাইটির সাথে আছেন
যারা কাজ করে যাচ্ছেন তার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার সহ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আল্লাহর কাছে লক্ষ কোটি শুকরিয়া যে আমরা এই কাজটি করতে পারছি। গত তারিখে আমার আসার কথা ছিল, কিন্তু একটু অসুবিধা হয় আমি আর আসতে পারিনি। আমি প্রথমে এই ময়মনসিংহ অঞ্চলের এই রিজিয়নের নতুন জীবন যে আমাদের সোসাইটি, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, সভাপতি, ক্যাশিয়ার সবাইকে, যে এই অসাধারণভাবে এই কাজটি এগিয়ে এবং খুব চমৎকার করে এই সমিতির সভাপতি তার বক্তব্য রেখেছেন, ক্যাশিয়ার তার ফিনান্সিয়াল রিপোর্ট উপস্থাপন করেছেন। তার জন্য তাদেরকে আমার শুভেচ্ছা অভিনন্দন। তারা আমার চেয়েও ভালো বক্তৃতা করেছেন আমি বলবো। প্রথম বিষয় হচ্ছে যে আমাদের দেশের দারিদ্রতা, যেহেতু আমি এই ময়মনসিংহ রিজিয়নে, ময়মনসিংহের শেরপুর জেলার নালিতাবাড়ি উপজেলায় আমার বাড়ি, এবং সারা বাংলাদেশে আমার মোটামুটি দেখা হয়েছে। সবগুলো 64টা জেলায় গিয়েছি এবং উপজেলা 483টার মধ্যে বলা যেতে পারে 400 না হলে 450তে আমি গিয়েছি। কাজেই এই যে দারিদ্রতা, বুভুক্ষা, ক্ষুধা বাংলাদেশকে প্রবলভাবে আচ্ছন্ন করে রেখেছিল অতীতকাল থেকে। আপনারা 40-এর মনন্তরের কথা শুনেছেন, 1943 সালে 20 লক্ষ মানুষ মারা গেছে। 1769 সালে একটা দুর্ভিক্ষ হয়। সেই দুর্ভিক্ষে বাংলা মানে ওয়েস্ট বেঙ্গল আর আজকের বাংলাদেশ, 1/3 মানুষ চলে গেছে, মারা গেছে। এরকম যুগে যুগে বহু দুর্ভিক্ষ এসেছে বাংলাদেশে, এবং এই দুধে ভাতের দেশে বহু মানুষ না খেয়ে মারা গেছে। কাজে আজকে আনন্দের বিষয় যে আমরা এই খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। এখন আমরা পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা দরকার, আমাদের সাফল্য বৃদ্ধি করা দরকার। আমরা আমাদের দারিদ্রতা এই শব্দটি অভিধানে থাকবে, বইয়ে থাকবে, মিউজিয়ামে থাকবে, কিন্তু জীবনে থাকবে না। সেই জন্য এসডিএফ কাজ করে যাচ্ছে, সরকার কাজ করে যাচ্ছে। এটি হচ্ছে আমাদের লক্ষ্য। আপনারা জানেন যে নারীদেরকে নিয়ে আমরা কাজ করি এসডিএফ, এবং নারীদেরকে আমি বলবো যে 1000 বছরের আমাদের নারীরা যে চোখের পানি ফেলেছে, যে কষ্ট, লাঞ্ছনা, বঞ্চনা এবং করেছেন, তা যদি একত্রিত করা যেত তাহলে ব্রহ্মপুত্র নদীতে আবার একটা বন্যা হয়ে যেত। সেই কষ্ট, দুঃখের দিন শেষ করতে চাই। আমি কিছুক্ষণ আগেই আমাদের ব্যবস্থাপনা পরিচালক মহোদয়ের সাথে কথা বলছিলাম যে সাতক্ষীরা, খুলনায় কাজের অভিজ্ঞতা দেখেছি যে 5000 টাকাতে একজন মেয়েকে ইন্ডিয়াতে বিক্রি করে দেওয়া হয়েছে। 5000 টাকায় 2টা ইলিশ মাছই পাওয়া যায় না বাংলাদেশে। এরকম 2 লক্ষ 3 লক্ষ নারীকে পাচার করে দেওয়া হয়েছে অসম্মানজনক কাজের জন্য, তাদেরকে বিক্রি করে দেওয়া হয়েছে, পাচার করে। সেই অবস্থা থেকে আমরা মুক্তি চাই, সেই অবস্থা আমরা দেখতে চাই না। আজকে যেহেতু পৃথিবীর দেশে দেশে ঘোরা আল্লাহর সুযোগে হয়েছে, ফিলিপিন্সের একটা মেয়ে যে সৌদি আরবে কাজ করে, সে চমৎকার ইংরেজি বলতে পারে, খ্রিস্টান হয়েও অ্যারাবিক বলতে পারে, সে রান্নাঘরের কাজও সব করতে পারে, মেশিন কিভাবে চালাইতে হয় সব জানে। আবার বসে বসে কম্পিউটার টিপে ইমেইল বাইর করে মানে ইমেইলও চেক করতে পারে, কি চিঠি আসলো কি না আসলো। মানুষের দক্ষতার তো কোনো বিকল্প নাই। আপনি যদি ড্রাইভিং জানেন, আপনি যদি ইলেকট্রিশিয়ানের কাজ জানেন, আপনি যদি ছোটোখাটো ডাক্তারি কাজ জানেন, প্রেশার মাপা, ইনজেকশন দেওয়া, ডায়াবেটিক্স টেস্ট করা, আপনার গুরুত্বই বেড়ে যাবে। একটা গ্রামে কয়জন লোক আছে যে ডায়াবেটিক্স টেস্ট করতে পারে, কয়জন লোক আছে যে প্রেশার মাপতে পারে, কয়জন লোক আছে যে সে ইলেকট্রিক্যাল কাজ করতে পারে, কয়জন লোক আছে যে ড্রাইভিং করতে পারে? কেউ না, ওই দৌড়ায়। আমার মনে আছে যে এই
72 সনে 72-73 দিকে কিছু কলেরা লাগলো আমাদের গ্রামে, ডায়রিয়া কলেরা। একটা গ্রামে 2টা ডাব গাছ আমাদের বাড়িতে, সমস্ত গ্রামের মানুষ আসে ডাবের পানি খেতে, কারণ ডাবের পানি সেলাই আমরা সিরিয়াস ডাব গাছের অভাব। ডাব ছিল, নোয়াখালীর থেকে নৌকায় ভরে ভরে নারকেল নিয়ে আসতো, আমাদের ময়মনসিংহের মানুষরা আমরা খাইতাম। ব্রহ্মপুত্র থেকে ভোগাই যাইত। আর এখন ডাব গাছ শত শত, তাই না? নারকেল কিনে খাইতে হয় না, বরং নারকেল বিক্রি করা যায়। আজকে ডাবের কোনো অভাব নাই। তা আমাদের সেই বিষয়টাই যে নারীরা, প্রথম কথা হচ্ছে তাদেরকে টাকা দিলে টাকা অপচয় করবে না, এই গুণটা তাদের ভিতরে। যে পুরুষ অপচয় করবে, এখানে হুজুর আছেন এবং অন্যান্য আছেন, ওনাদেরকে যদি আমি এখন 1 কোটি টাকা দিই, 10 মিনিট পরে এসে বলবেন যে স্যার টাকা তো শেষ, 1 কোটি দিলে পাবো। কথা বোঝা গেল? আর আপনাদেরকে যদি 10,000 টাকা দেই, ঘুরে এসে বলবেন যে স্যার 10,000 আর 100 টাকা লাভ হয়েছে, 10,100 হয়েছে। মানে একটা বিষয় অত্যন্ত পরিষ্কার, যেহেতু আমি বহুদিন ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছি চাঁপাইনবাবগঞ্জ জেলায়, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হিসাবে কাজ করেছি নেত্রকোনাতে, বা ইউনো হিসাবে বহু জায়গায় কাজ করেছি। মানে একটা জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো আছে কিনা সেটা বোঝা যাবে ম্যাজিস্ট্রেসির উপরে। ম্যাজিস্ট্রেটটা কত তৎপর, পুলিশ কত তৎপর। তাহলে আসামিরা যখন মার্ডার করার আগে চিন্তা করে যে আমি কি পার পায়ে যাবো না যাবো না, পুলিশ ম্যাজিস্ট্রেট তারা কি আমরা ধরে ফেলবে কি ফেলবে না, এইটা বুঝে তারা ক্রাইম করে। বুঝতে পারছো না? সবাই তো জীবনের মমতা আছে, বাঘও চিন্তা করে আমি যে ধরবো, নিয়ে আসবো, গুলি টুলি খাবো কিনা, বা আমার মানে দায়ের কোপ টোপ খাবো কিনা। কারণ ওই সাতক্ষীরার শ্যামনগরে বাপ আর ছেলে আর বাঘের সাথে ঝগড়া করে, দা দিয়ে কোপ দেয়, বাপেরে ধরছে, হাত টান মেরে নিয়ে গেছে, ছেলে কোপ দিয়েছে, এরকম ঘটনা অনেক ঘটছে। সেই জন্য যে নারীদের কাছে আমরা যখন টাকাটা দেই, আপনার সেফলি খরচ করে, এর জন্য আমি আমার মা বোনদেরকে ধন্যবাদ জানাই। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, যে কোনো প্রতিষ্ঠানের স্বচ্ছতা কার্যকারিতা নির্ভর করে আর্থিক ব্যবস্থাপনার উপর। আপনার প্রতিষ্ঠানের আর্থিক শৃঙ্খলা যদি ঠিক থাকে, আমি ধরে নেব আপনি 100% পারফেক্ট। একটা আমার এসডিএফ এর যদি আর্থিক শৃঙ্খলা ঠিক থাকে, 100% পারফেক্ট। তিতাস গ্যাসের যদি আর্থিক থাকে, ঠিক আছে। ডিজি হেলথের যে ঘটনা ঘটেছে আপনারা দেখেছেন, সেইটা দেখে বোঝা যায় যে অফিসটা কীরকম চলছে। এর জন্য আর্থিক বিষয়ে আপনারা সম্মিলিত সিদ্ধান্ত নেবেন, মিটিং করে সিদ্ধান্ত নেবেন। প্রত্যেকটা পয়সা, কোনো পয়সা অপচয় করবেন না, কাজে ব্যয় করবেন। আপনাদের পরিবার অনেকেই বিবাহিত আছেন, আপনাদেরকে আমার জ্যাঠাকে দেখেছি এরকম একটা লাল রেজিস্টার তার থাকতো, কত টাকা আয় কত টাকা ব্যয়। মঙ্গলবার দিন ধান বিক্রি করতো, বাজার করতো, 10 মণ ধান বিক্রি করলাম, 6 টাকা মণ দানও দেখছি আমি, 2 টাকা 3 টাকা মণ দানও দেখছি, 4 আনা হালি ডিমও দেখছি, 68-69 সনের কথা বলছি। সেই আপনার এত আয়, ইলিশ মাছ কিনলাম, পেঁয়াজ কিনলাম, এই কিনলাম সেই কিনলাম, ব্যয় এত। আপনারা যদি একটা হিসাব মেনটেন করেন, যেমন আমার আছে, আমার একটা রেজিস্টার আছে, আমি সরকারের কাছ থেকে কত টাকা নিয়েছি বেতন, সব হিসাব আমি রাখি প্রতি মাসে। এ পর্যন্ত এই আমার 34 বছর 35 বছর চাকরির সব হিসাব আমার কাছে আছে। কথা বোঝা গেল? সেই 1650 প্রথম মাসে পাইতাম 2100 টাকা দেওয়া বেতন, যেটা এখন 2 লক্ষ চলে গেছে। সেই এর জন্য আমি বলবো যে আপনারা অনেক ভালো কাজ করতেছেন, আমি লক্ষ্য করছি, কিন্তু সব সময় সংগঠনের শক্তি হচ্ছে আর্থিক বিষয়ে খুব সুশৃঙ্খল থাকা, মিটিং করে সিদ্ধান্ত নেওয়া, কোনো কনফ্লিক্ট যেন না হয়, এই কথাটা আমি বলতে চাই। নারীরা কেন পারবে না? আপনাদেরকে যদি আমি ট্রেনিং দেওয়াই যে আকাশে যে বিমান চলে, সেই বিমানও আপনারা চালাইতে পারবেন, সেই বিমানও চালাইতে পারবেন। এই পরশু দিনই দেখলাম যে ফেসবুক, ওই যে দেখছেন না, ফেসবুক
সারাদিন তো এখন করোনার ভিতরে কোনো কাজকর্ম নাই, খালি ফেসবুক নিয়ে আসছে, কে কী খাচ্ছে, কে কী পড়তেছে, আম গাছ কতটুকু বড় হইল, হ্যাঁ, তারপরে হচ্ছে আজকে কি শাড়ি পরলাম, আজকে কি মানে করলাম, আতর লাগাইলাম না কি লাগাইলাম, সারাদিন এগুলো নিয়ে গেছে। এই ফেসবুক কোটি কোটি টাকার ব্যবসা করতে হয় সারা পৃথিবী থেকে। আমাদের দেশে তারা কালকে কত 700 না কত কোটি টাকা ট্যাক্স দিয়েছে বাংলাদেশকে, আরও বেশি তো হয়, কয়েক হাজার কোটি টাকা ট্যাক্স দেয় না। এই ফেসবুক গ্রুপে যারা কাজ করে মানে অনেকেই 17% না কত পার্সেন্ট আছে ম্যাট্রিক লেভেল লেখাপড়া, অর্থাৎ তারা এত বেশি BA PhD করে নেয়। কথা বোঝা গেল যে তারা সাধারণ, আপনার বুদ্ধি ঠিকই আছে, আপনার PhD বুদ্ধি আপনার মাথায় আছে, আপনি হয়তো বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট আমার মতো নেন নাই, অক্সফোর্ড হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়েন নাই, বুয়েটে পড়েন নাই ঢাকার, কিন্তু আপনার মাথার বুদ্ধি ঠিক আছে। আমি আমার দাদিকে দেখছি লেখাপড়া হচ্ছে তার কোরআন শরীফ পাস, কোরআন শরীফ পাস পর্যন্ত, আর কোনো লেখাপড়া, কারণ তখন স্কুল কলেজে ছিল, তো হাজার হাজার লক্ষ টাকার হিসাব সে করে বলতে পারে, মানে ব্রেন ঠিক আছে। সেই রকম লেখাপড়া করলেই যে মানুষ সফল হয়ে যাবে এরকম কোনো কথা নেই। পৃথিবীর অনেক মানুষ আছে, অধিকাংশ মানুষ আছে যারা তাদের লেখাপড়া অত বেশি না করলেও তাদের কমিটমেন্ট কাজ দিয়ে তারা সফল। আমি লেখাপড়ার বিরোধিতা করতেছি না, লেখাপড়া অবশ্যই আপনাদের ছেলে মেয়ে ভাই বোন তাদেরকে করাবেন, কিন্তু একবারে যারা লেখাপড়া অত বেশি করেন নাই তারাও চেষ্টা করলে অনেক কিছু করা সম্ভব, এটি আমি বলছি। আপনারা জানেন যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রহমতুল্লাহ আলাইহি অসাধারণ একটা মানুষ। তার আন্তর্জাতিক ব্যবসা ছিল, কথা বোঝা গেছে, মানে দেশে দেশে আরব থেকে আবিসিনিয়া সিরিয়া পর্যন্ত তার উটের খাবারের ব্যবসা এগুলো তিনি পরিচালনা করতেন, এবং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও পরে তিনি চাকরি দেন এবং তিনি এই দায়িত্ব পালন করেছেন। অর্থাৎ সেই সময়ও নারীরা যুদ্ধক্ষেত্রে গেছেন, ব্যবসা করেছেন, সবই করেছেন, যাতে আপনাদের করতে কোনো বাধা নাই। অনেক সময় থাকে আমাদের মানুষরা বুঝে না, আমাদের ভুল ব্যাখ্যা করে, মানে কোরআনে আছে একরকম, ব্যাখ্যা আরেক রকম। রবীন্দ্রনাথের কবিতা, সংবিধান আর পবিত্র কোরআন যার যার মতো ব্যাখ্যা করে, অনেক প্রকৃত ব্যাখ্যাটা গ্রহণ করে। সংবিধানের ব্যাখ্যা এক এক উকিল তার এক একভাবে করবে, যে তার ক্লায়েন্টের সুবিধা দিবে। শিক্ষকরাও কবিতার ব্যাখ্যা এক একজন এক এক রকম করবে। পবিত্র কোরআনের ব্যাখ্যাও অনেক হুজুর, একজন বলবে নাই, একজন বলবে আছে। কাজে আমরা অত জটিল পথে যাব না, আমরা ছোটোখাটো বিষয় নিয়ে মাথা কামাবো না, আমরা বড় বিষয় নিয়ে মাথা কামাবো। ছোটোখাটো বিষয় নিয়ে মাথা কামাইলে মহৎ কিছু, বড় কিছু করা সম্ভব হবে না। এখন আমি যেটা বলবো যে আপনাদের অর্থ হচ্ছে অনর্থের মূল। মীর মুশাররফ হোসেন বলছে টাকা পয়সা বেশি হইলে মানুষের যন্ত্রণা বাড়ে, আবার অর্থ ছাড়া কোনো কিছুই করা যাবে না। আপনার 1000 কোটি টাকার মালিক পেলে আপনি সেটা ম্যানেজ করা আপনার কষ্টকর, লক্ষ টাকার মালিক পেলে সেটাও কষ্টকর হলে এটা সম্ভব। কাজেই আপনি যদি আয় না করেন, আপনার অর্থ যদি উপার্জিত না হয়, আপনি নিজে চলতে পারবেন না, আপনার পরিবারকে সহায়তা করতে পারবেন না, আত্মীয় স্বজনকে সহায়তা করতে পারবেন না, কিছুই করতে পারবেন না, এবং কেউ আপনাকে খাতিরও করবে না। দুনিয়াতে বড় বন্ধু হচ্ছে, মেয়েদের জন্য বড় বন্ধু হচ্ছে তার বাবা মা। সন্তান সন্ততিকেও আমি বলতেছি না, স্বামীকেও বলতেছি না। আর ছেলেদের জন্য সবচেয়ে বড় বন্ধু বাবা মা, কখনো কখনো স্ত্রী হয়, কখনো কখনো ছেলে মেয়েরা হয়, মানে এরা অন্তত আপনার বিপদের দিনে সাপোর্ট করবে। কিন্তু আপনি অর্থ যদি থাকে, আপনাকে সবাই সম্মান করবে। মানুষ 3 জিনিসকে সম্মান করে, একটা হচ্ছে টাকা পয়সা, টাকা পয়সা আছে সম্মান করবে। আরেকটা হচ্ছে রাজনৈতিক ক্ষমতা, যে খুব ক্ষমতাবান মানুষ তাকে সম্মান করতে হবে। আরেকটা হচ্ছে খুব উচ্চ পদে আছে, তাকে করতেই হবে যে না, এ তো
করতে হবে ঝামেলা। আর প্রকৃত সম্মান করে খুব জ্ঞানী ব্যক্তি, যেমন অধ্যাপক আব্দুল্লাহ আবু সাইদ, রবীন্দ্রনাথ, নজরুল। কেন সম্মান করেছে? না, তাদের কাছে কিছু চাওয়া পাওয়ার নাই, কিছুই দিতে পারবে না, কিন্তু তারা জ্ঞানী মানুষ, তাই না? কাজে এর জন্য আমাদের কর্তব্য হচ্ছে, আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের জীবন, আমাদের সময় আল্লাহ যতদিন পৃথিবীতে রাখে ততদিন পর্যন্ত আমাদের জীবন সংগ্রাম চালিয়ে যাওয়া, রুটি রুজির সংগ্রাম। বলছে যে তুমি নামাজটা শেষ করেই, জুম্মার নামাজটা শেষ করেই রুজির জন্য বেরিয়ে যাও, 1 মিনিটও তোমার দেরি করার কোনো দরকার নেই। জীবন হচ্ছে সেই জিনিস। এম করুণানিধি, ইনি হচ্ছে একজন রাজনীতিবিদ, সে হচ্ছে ভারতের দক্ষিণের রাজ্য অন্ধ্র, উনি মারা গেছেন। এনডিটিভিতে আমি দেখতেছি লক্ষ লক্ষ মানুষ তার জানাজার অনুষ্ঠান, জানাজার তো না, শেষকৃত্য। কেন? মানে তিনি সারা জীবন কাজ করেছেন, এবং তার একটা কথা খুব আমাকে আকর্ষণ করেছে, সেটা হচ্ছে জীবন বিশ্রামের জন্য নয়, কবর হচ্ছে বিশ্রামের জন্য। আপনি যতদিন পৃথিবীতে আছেন, যতদিন আপনার জীবন আছে, আল্লাহ দয়া করে জীবন রেখেছেন, আল্লাহ রহম করে রেখেছেন, ততদিন পরিশ্রম করে যাওয়া, কাজ করে যাওয়া হচ্ছে সবচেয়ে বড় বিষয়। আমি ঢাকা কলেজে পড়েছি, ঢাকা কলেজের দেয়ালে লেখা ছিল তরুণদেরকে দেওয়ার মতো 3টি উপদেশ আছে: 1 কাজ, 2 শুধু কাজ, 3 আর কাজ। কথায় উপদেশ একটাই, 3টা। এর জন্য বলবো যে আজকে ইউটিউবে যদি যান, গৌরমতী আম কিভাবে চাষ হচ্ছে, চুয়াডাঙ্গায় চাষ হচ্ছে, তারপর নাটোরে চাষ হচ্ছে। আমি 1 কেজি চাউল যদি উৎপাদন করি পাবো 40 টাকা, 1 কেজি আম উৎপাদন করলে 120 টাকা। কোনটা লাভ? খেজুর, মদিনার খেজুর হয়তো হবে না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশ মক্কার খেজুর হবে না, কিন্তু খেজুরও বাংলাদেশে হচ্ছে। এই কালকে আমি খেজুর কিনছি ঢাকাতে, 1 কেজি হচ্ছে 1000 টাকা। আজওয়া খেজুর কিনলে 1700 টাকা। এখন আমি যদি শুধু ধানের উপরে বসে থাকি, তাহলে 1 কেজির দাম কত? 42 টাকা। আর ওখানে 1 কেজি খেজুর 1700। কয় মন ধান লাগবে আপনার? এর জন্য আমি বলি যে, ধরেন জাপান একটা দেশ, উন্নত দেশ, তো এই যে সনি টেলিভিশন রেফ্রিজারেটর বানাইছে, তাদের কিন্তু কোনো লোহার খনি নাই জাপানে। বাংলাদেশে লোহার খনি আছে? নাই। এরা লোহার থেকে নিয়ে আসে আফ্রিকাতে। আফ্রিকা থেকে সমুদ্রের মধ্য দিয়ে জাহাজে করে আমাদের বঙ্গোপসাগর দিয়ে জাহাজ যায় জাপানে, যেহেতু জাপান আমাদের পূর্বে আছে। লোহা নিয়ে তারা টেলিভিশন বানাচ্ছে। এখন আপনাকে যদি আমি 3 মণ লোহা দিই যে আপনি একটা টেলিভিশন বানাইতে পারবেন, আপনার কামারের দোকানে যায় 3টা কুদাল বানাইতে পারবেন, দাম হবে 3 5 1500 টাকা। আর জাপানিরা 3টা টেলিভিশন বানাইলে দাম হবে 1.5 লক্ষ টাকা। এখন জাপানিদের সাথে কীভাবে পারবেন আপনি? কারণ তাদের জ্ঞান, প্রযুক্তি, দক্ষতা, কমিটমেন্ট বেশি। কিন্তু মানুষ হিসাবে একজন জাপানিজের 2টা চোখ, আপনারও 2টা চোখ, তারও 2টা হাত, আপনারও 2টা হাত। প্রেসিডেন্ট ট্রাম্পের চোখ কিন্তু 3টা না, 2টাই, তাই না? এই জন্য কথাটা হচ্ছে যে হ্যাঁ, আমরা আমাদের জ্ঞান, বুদ্ধি, প্রযুক্তি, অভিজ্ঞতা, আপনি হঠাৎ একটা কিছু শুরু করলেন যেটা আপনি নিজেই বুঝেন না, আপনি যেইটা বুঝেন না, বুঝলে ভালো মতো বুঝে আসেন। ইউটিউবে যান, ছাগল পালন, গরু পালন, আম গাছ লাগান, মুরগির খামার, মাছের খামার, যেইটা চাবেন সেটাই হোক। কথা বোঝা গেল? কাজে এগুলো শিখে শিখে, দেখে দেখে শিখা, করে শেখা হচ্ছে সবচেয়ে বড়। বইয়ের পড়া আপনি যেটা শিখবেন এটা মনে থাকবে না, 30%-এর উপরে মনে থাকবে না। দেখে যেটা শিখবেন 50% মনে থাকবে। আর করে যেটা শিখবেন
100%ই মনে থাকবে। রুটি আপনারা বানাইতে পারেন, আমি এখন পরে যদি রুটি বানাইতে যাই এটা 30% হবে, আর আপনি রুটি বানাইলেন আমরা দেখলাম, পরে বেলুন টেলুন নিয়ে নামলে 50% 60% হবে। আমি একবার নিশ্চিত 100% হবে না। কথা ঠিক কিনা? এর জন্য লার্নিং বাই ডুইং ইজ দ্য বেস্ট মেথড বলা হয়েছে, যে করে করেছি। এর জন্য আমি আর বেশি কিছু বলবো না, আমি শুধু বলবো যে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বাঙালি জাতির সমস্যা হলো কি, মানে বাঙালি যদি 2 জন ব্রিটিশ একত্রিত হইলে একটা চায়ের বাগান করে, আপনারা দেখছেন যে এই যে চট্টগ্রাম সিলেটে যে চায়ের বাগান, এই বাগানগুলো 200 বছর আগে ব্রিটিশরা টি ক্লাব করছে, মানে চা গাছ লাগাইতো, সারাদিন রোদের মধ্যে পুরে টুরে সন্ধ্যায় এসে মদ টদ খাইতো আর হচ্ছে ক্লাবে বসতো। তার জন্য 2 জন একত্রিত হইতে হবে, একটা ক্লাব করো, টি প্লান্টার ক্লাব, ওল্ডেস্ট ক্লাব ইন বাংলাদেশ, ধলই বেলি ক্লাব। সেটা হচ্ছে শ্রীমঙ্গলে 200 বছর। মানে তারা মিলিত হতে চায়, একত্রিত হতে চায়, বন্ধুত্ব করতে চায়, সমবায়। এই যে আপনাদেরকে যে আমরা সোসাইটি করে দিয়েছি বিস্ক, বা আপনাদের যে এই যে এনজেএলআইপি সোসাইটি, উদ্দেশ্য কি? একত্রিত হন। শুক্রবারের জুম্মার নামাজের উদ্দেশ্যটা কি? একত্রিত হও, সমস্যা থাকলে আলোচনা করো, ষষ্ঠার আল্লাহর উদ্দেশ্যে 2-4 রাকাত করো, নিজের সমস্যাটা শুনে সলভ করো। হজের উদ্দেশ্যটা কি? সারা বিশ্বের মানুষ গেল, যে খালি ইবাদত বন্দেগী তো না, আলাপ পরিচয় হচ্ছে, দেখা হচ্ছে, কথা হচ্ছে, অনেক বিষয়। এর জন্য হচ্ছে যে সম্মিলিত হওয়াটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এর জন্যই সমবায়। যে এই যে আপনারা যেটা বিল্ডিং করতেছেন, আমি বিল্ডিংয়ের প্ল্যান দেখব, এখানে আপনারা করতে পারেন যেটা আমি খুলনায় করেছি, খুলনার অভিজ্ঞতা থেকে বলি। সামনে কিন্তু জায়গা রাখতে হবে, যদি এই রাস্তা ভবিষ্যতে প্রশস্ত হতে পারে, গাড়ি পার্কিং করতে হবে। গাড়ি যেমন আজকে আমরা গাড়ি পার্ক করলাম রাস্তার সাইড দিয়ে, রাস্তায় কোনো গাড়ি পার্ক করা যাবে, গাড়ি ভিতরে পার্ক করবে, এটা ইঞ্জিনিয়াররা মাথায় রাখবে। আর হচ্ছে নিচের দিকে হয়তো নিচের ফ্লোরটা আমার মনে হয়, এবং আশেপাশে কিছু এলাকা, সেটা আপনার গ্রিন মার্কেট, গ্রিন ভেজিটেবল মার্কেট, বা আপনাদের প্রোডাক্ট মুরগির ডিম বা অন্য কিছু হইলে সেটার জন্য রাখা যায়। 2 তলাটা অফিস, 3 তলাটাও ভবিষ্যতে করতে হবে অফিসের জন্য। কিন্তু নিচেরটা যদি মার্কেটের জন্য করা হয় তাহলে ভালো হবে, কারণ বৃষ্টি বর্ষায় ক্ষতি হতে পারে। এখানে একটা বিষয় হচ্ছে যে আজকে সারা পৃথিবীতেই অর্গানিক ভেজিটেবল, এটার মূল্য বেশি। পেঁয়াজ যেটা আপনি ইনসেকটিসাইড ইউজ করে চাষ করেছেন, সেটার যা মূল্য, তার তো অর্গানিক হইলে অনেক বেশি। যেমন কালকে আমি অর্গানিক হানি কিনছি, মধু কিনছি আমার আম্মার জন্য, অস্ট্রেলিয়ার, সেটা অনেক দাম, মানে দেশি মধুর চেয়ে অর্গানিক না। এর জন্য হচ্ছে যে আমরা খুলনাতে, যশোরে, বাগেরহাটে করেছিলাম যে কিছু সবজির বাগান, এটা আমরা কোনো ইনসেকটিসাইড ইউজ করবো না, কারণ ইনসেকটিসাইড হচ্ছে 113 রকমের ইনসেকটিসাইড বাংলাদেশে কৃষিতে ইউজ করা হয়, এবং তার মূল্য হচ্ছে ইম্পোর্টেড কস্ট 1000 কোটি টাকার উপরে। এই ইনসেকটিসাইড এই যে করলার ভিতরে স্প্রে করতেছে, এটা পেটে যাচ্ছে, পেটে যেয়ে হচ্ছে আপনার ক্যান্সার, তখন আপনি বাড়িঘর বিক্রি করে ডাক্তারদের কাছে দৌড়ান। এর জন্য অর্গানিক ভেজিটেবল। অর্গানিক ভেজিটেবল কি আমি একটু সংক্ষেপে বলি। বাগেরহাটে আমাদের এক অফিসার ছিল, কৃষি অফিসার রিটায়ার্ড, তার নাম হচ্ছে মেহগিনি মতিন। মেহগিনি মতিন মানে হচ্ছে সে মেহগিনির ছাল দিয়ে, ফল দিয়ে তেল আবিষ্কার করছে এবং খৈল বানাইছে। এগুলো এই করলার গাছের সবজিতে দেওয়া হয়। নিমের পাতার তেল, নিমের পাতার খৈল, এগুলো দেওয়া। গুল চিনেন না? ওই যে তামাকরে মানুষ আগের দিকে মুরব্বীরা দাঁতের ভিতরে গোস্ত একটু নেশা হয়, ধরে একটু দাঁতে, এই গুলের পানিতে করে এই গাছের ছিটে কীটনাশক করে, বুঝতে পারছেন? তারপরে ওই যে সেক্স ওয়াগন আছে, এই যন্ত্র আছে যেখানে পোকামাকড় যায় আটকা পড়ে,
এই এই ভেজিটেবলগুলো প্রোডাকশন করার পরে এটার দাম কিন্তু নর্মাল সবজির বাজার থেকে বেশি, এবং এটা আমরা একটা মার্কেট করেছিলাম যে অর্গানিক ভেজিটেবল মার্কেট, মানুষ এসে এখান থেকে নিত। দেশি মুরগির ডিম, দেশি মুরগি 500 টাকা, আর পাকিস্তানি কক হচ্ছে 200 টাকা, দেশি কই মাছ হচ্ছে 500-600, আর হচ্ছে চাষের কই হচ্ছে 120 টাকা। দেশি বললেই তো দাম বেশি, কাজেই সেই জন্য আপনারা এই মার্কেটিংয়ের চিন্তাটা মাথায় রাখবেন। আরেকটা হচ্ছে অবশ্যই আমি জানি কম্পিউটার থাকবে, অনলাইন মার্কেটিং। এই করোনার ভিতরে যেমন অনলাইনে সব বিক্রি হচ্ছে, আমি নিজেও মধু কিনেছি, স্যান্ডেল কিনেছি, কুরবানির গরু কিনছি অনলাইনে। আপনারা যারা এক্সপার্ট কম্পিউটারে যে আমাদের এই প্রোডাক্ট পাওয়া যাচ্ছে, ফেসবুক অনলাইনে দিলে ময়মনসিং শহরের বা এখান থেকে যারা যাচ্ছে তারা নিয়ে যেতে পারে। এইভাবে ব্র্যান্ডিং করা, মানে ব্র্যান্ডিং হচ্ছে ইম্পর্টেন্ট। যেমন আকবরিয়া হোটেল বগুড়া, এদের নিয়ম হচ্ছে ফ্রেশ খাবার দাবার তারা রান্না বান্না করবে, রাত 11টা পর্যন্ত বিক্রি করবে। অতিরিক্ত যদি কোনো খাবার থাকে 12টার সময় শহরের ভিক্ষুকদের সব প্রতিদিন রাতে তাদের দাওয়াত দেওয়া আছে, 12টার সময় তারা আইসা করে। অতিরিক্ত খাবার কিছু থাকে সেটা তাদেরকে দেয়, ভিক্ষুকরা খায়। তারপরেও কিছু পরে থাকে, সেগুলো কাক পক্ষীকে দেওয়া হয়, খাওয়া হয়। পরের দিন অর্থাৎ ফ্রিজে কোনো মাছ মাংস বাসি খাবার নাই, শিয়ালের মাংস তো নাই। পরের দিন সকালে বাজার করে আবার রান্না। এটা দেশের মানুষ জানে, সারা দেশের মানুষ জানে যে আকবরিয়া হোটেল, দিস ইজ দ্য ব্র্যান্ডিং। বাটা জোতা কেন, কি বাটা নামেই কি আছে সেগুলো আমাদের আর দেখার দরকার। এই আকবরিয়া হোটেল, কাজে কাস্টমাররা ঝাঁপায়া করে যে আকবরিয়া হোটেল থেকে বিরিয়ানি নিয়ে আসে। আপনাদেরও এইভাবে একটা ব্র্যান্ডিং যখন করতে পারবেন, এই যে আমাদের নতুন জীবন প্রোডাক্ট, হ্যাঁ, কমিউনিটি সোসাইটি প্রোডাক্ট, এটা নাম দিয়ে সুন্দর একটা আকর্ষণীয় নাম দিয়ে আমরা ব্র্যান্ডিং করতে পারি। ব্র্যান্ডিং করলে তখন কি হবে, মানুষ কিনবে। মানুষ এখন পয়সা খরচ করতে চায়, পয়সা হয়েছে কিন্তু তাদের ফ্রেশ জিনিস করবে। আমি আর কথা বাড়াচ্ছি না, আমি আবারও আপনাদের অভিনন্দন জানাচ্ছি। বহু কিছু করার আছে, শুধু এইটুকু বলব, বুদ্ধি, চিন্তা, মেধা, প্রযুক্তি, জ্ঞান, অভিজ্ঞতা নিয়ে, সাহস নিয়ে এগিয়ে যেতে হবে। তাহলে আপনারা নিজেরা স্বাবলম্বী হবেন, অন্যদেরকে সহায়তা করবেন, আমাদের দেশ থেকে দারিদ্রতা, ক্ষুধা, বুভুক্ষা দূর হবে। আমরা যে বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, মাননীয় প্রধানমন্ত্রীর যে বাংলাদেশ, এবং হাজার বছরের মানুষের যে আকাঙ্ক্ষা, দুধে ভাতে থাকুক আমার সন্তান, সেই দেশ আমরা তৈরি করতে পারবো। এই কথা বলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। অনুষ্ঠানের এই পর্যায়ে স্যার, মাননীয় চেয়ারম্যান স্যার এনটিটিসিএস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। তো স্যারদেরকে আমি অনুরোধ করছি আমাদের সেই স্থানে আসার জন্য। করতে পারে, মার্কেট করতে পারে, তারপরে হচ্ছে করতে পারে। একেবারে সদর জায়গার মধ্যে হয়ে যাবে, এখন সদর জায়গা ক্ষতিকার আছে পর্যন্ত, তাই না? থেকে স্যার ওই যে ওইদিকে আরো থাকবে, ওই সব জায়গায় বিক্রি হয়ে গেছে। খুবই ওই এদিক কম, ওই দিক ওই দিক 70 ফিট, এদিক ওই সাইডে বেশি। তারপরে কেমন করে يا خالق يا مغني يا مهيمن يا عزيز يا جبار يا لطيف يا قادر يا محمد يا مجيد يا عزيز يا جبار يا ارحم الراحمين يا
দরুদ শরীফ পাঠ করেছি আল্লাহ, সূরা ফাতিহা পাঠ করেছি, খতম শরীফ পাঠ করেছি আল্লাহ। মেহেরবানি করে পৌঁছায় দিন আল্লাহ। সারা সাহাবীর আরওয়াহ পাকে পৌঁছায় দিন আল্লাহ। কুল আম্বিয়া আলাইহিস সালামের আরওয়াহ পাকে পৌঁছায় দিন আল্লাহ। পাক মেহেরবানি করে আল্লাহ পাশ করে আমরা এখানে যারা হাত তুলেছি তাদের মধ্যে আমাদের স্যার আছে, আমার বাবারই নাম, আর আমাদের আল্লাহ, তারপরে আমাদের আইপিটি মহোদয় আসছেন, আমাদের আলী স্যার আছেন এবং আমাদের সবাইকে আল্লাহ মাফ করবে এবং সাথে রুহমত মুবারক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, এই সওয়াবটা আপনার পোষায় দিন। আর যার উদ্দেশ্যে জেলা কমিটি সোসাইটি জড়িত তাদের মধ্যে আমাদের এই অঞ্চলের প্রত্যেক গ্রামের প্রত্যেক মানুষের ছোট্ট শিশুদের জন্য সেই রকম ব্যবস্থা আপনি মেহেরবানি আর এদের সুস্বাস্থ্যের জন্য আমরা দোয়া করছি আল্লাহ, মেহেরবানি করে সুস্বাস্থ্য দান করেন আর আমাদেরকে হেদায়েত এবং বরকতের নূরের মধ্যে রাখেন। আর যারা আমাদের এখানে হাত তুলেছেন তাদেরকে খাস করে মাফ করে দিন আল্লাহ, মাফ করে দিন আল্লাহ, মাফ করে দিন আল্লাহ। আর সবাইকে বরকতময় করে দিলেন দুনিয়ার জিন্দগিতে এবং আখিরাতের জিন্দগিতে। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب ارحمهما كما ربياني صغيرا الحمد لله رب العالمين.